তোমার অ্যাকাউন্ট থেকে শুরু করে মানিব্যাগের সব টাকা আমি নিয়ে নিয়েছি। কণ্ঠের আওয়াজ শুনে আসিয়া সাহিল পিছন ফিরে দেখে আহিয়া দাঁড়িয়ে আছে। আহিয়াকে দেখে তেরে তার সামনে যায় সাহিল, রাগান্বিত ঝাঁঝালো কণ্ঠে আহিকে শুধায়। তোর সাহস তো কম না, তুই আমার টাকা, আমার কার্ড থেকে টাকা গায়েব করিস। সাহিলের কথা শুনে যেন আহিয়ার মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি। আহিয়া দ্বিগুণ তেজ নিয়ে সাহিলকে শুধায়। বেশ করেছি, টাকা সরিয়েছি, ওগুলো একটা টাকাও তোমার না, সব টাকা আমার অ্যাকাউন্টে ছিল, যা তুমি ট্রান্সফার করে তোমার অ্যাকাউন্টে নিয়েছো। তুমি কি ভেবেছো আমি জানবো না? তোমার মতো এমন একটা মানুষকে আমার ভাই বলে ডাকতে ঘৃণা করছে। লজ্জা করেনি ছোট বোনের টাকাগুলো এভাবে চোরের মতো করে নিতে? আহিয়া আর কিছু বলতে নিবে আচমকা সাহিল হাত উঁচু করে আহিয়াকে চড় মারতে উদ্ধত হলে কেউ এসে সাহিলের হাত ধরে ফেলে। সাহিল পাশে ঘুরে হাত ধরার ব্যক্তিটাকে দেখতে নিলে তাকিয়ে দেখে আহিল। শুকনো ঢক গিলে সাহিল, আহিলের চোখ দিয়ে আগুন ছড়ছে, সেই আগুনে হয়তো সাহিলকে ভস্ম করে দিবে। সাহিলের ধরা হাতটা ঝাড়িমে ফেলে দিয়ে এক হাত দিয়ে ধাক্কা মারে। আরশিয়া এতক্ষণ নীরব দর্শকের মতো সব দেখছিল। সাহিলকে ধাক্কা মারার ফলে পড়ে যেতে নিলে আরশিয়া ধরে ফেলে। এই তোর সাহস হয় কি করে আমার বোনের গায়ে হাত তোলার? তোর হাত জাস্ট ভেঙে ফেলতে আমার 2 মিনিটও লাগবে না। আর একবার যদি দেখি আমার বোনের গায়ে ফাদার হাত তোলার জন্য হাতটা উঁচু করছিস, তাহলে সেদিনই তোর জীবনের শেষ দিন, কথাটা মাথায় রাখিস। আহিল হুঙ্কার দিয়ে কথাগুলো বলে। আহিলের চিল্লানি শুনে বাড়ির ভেতরে থাকা সাইফা বেগম আর আসমানি বাহিরে চলে আসে। আপনি নিজের বোনের দোষটা দেখবেন না আহিল ভাই, ও যে সাহিলের অ্যাকাউন্ট থেকে ইভেন মানিব্যাগ থেকেও সব টাকা সরিয়ে নিয়েছে। তার বেলায় দোষ নেই, আর এর বিপরীতে কথা বলতে গেলেই আপনি তার হাত ভেঙে ফেলবেন। এই একদম আমার সাথে কথা বলতে আসবে না। আমি কি করব না করব সেটা আমি বুঝবো, তুমি বোঝাবে না। তোমার স্বামীকে আগে ঠিক করো, ওর সাহস হয় কিভাবে আমার বোনের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার? আর নিচে যেহেতু, তাহলে বলল না কেন? তাই বলে আপনার বোন এভাবে না বলে নিয়ে নিবে টাকাগুলো? আহিয়া না বলে নেয়নি, আর ও নিজে থেকে নেয়নি, আমি বলেছি নিতে, তাই নিয়েছে। পেছনে থেকে সাইফা বেগম কথাগুলো বলে ফেলল। সাহিল দাদির পানে চেয়ে বিরস গলায় জানান দেয়। কাজটা ঠিক করলে না দাদি, টাকাটা কিন্তু আমার কাজে লাগাতে যাচ্ছিলাম না, তোমরা খাবে সেই খাবারের বিলটাই দিতে যাচ্ছিলাম। তোমার বউকে বলা হয়েছিল রান্না করার জন্য, তোমার বউ রান্না না করে খাবার অর্ডার করতে গেছে। তোমাদের যখন এতই টাকা নাও, এবার খাবারের বিল দাও। এক কানাকড়ি ও পাবেন না এই বাড়ি থেকে, কাল থেকে নিজের চাকরির ব্যবস্থা করো। আর ইউ ম্যাড দাদি, আমি কি না করব চাকরি? কোনোভাবেই না। বেশ তো, তাহলে দেখতে থাকো তোমার সাথে কি হয়। এই চলো আহিল, আহিয়া, আসমানি, আমার ভেতরে চাই এরা কিভাবে টাকা দিবে, এদেরই বুঝতে দাও। মা, আমি আপনায় প্রথমেই বলেছিলাম এই ছেলে সুবিধার না, দেখছেন তো আমাদের সুখের সংসারটা কিভাবে পতনের দিকে যাচ্ছে। আসমানি কথাগুলো তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল। সাইফা বেগম সরস চোখে একবার সাহিল আরশিয়ার পানে চেয়ে বাড়ির ভেতর চলে যায়। সাইফা বেগমের পিছন পিছন আহিল, আহিয়া, আসমানিও চলে যায়। গেটের কাছে পড়ে রূপ শুধু আরশিয়া আর সাহিল। কি রে, হলো নাকি তোর? আর কতক্ষণ ওয়েট করনো, এবার তো বেরো, এমনিতেই দেরি হয়ে গেছে। বলতে বলতে মিহিকার ঘরের সামনে এসে মাথা উঁচু করে তাকাতেই আয়ুষের চোখ জোড়া আটকে যায় সামনে থাকা রমণীর দিকে। কালো শাড়িটাতে তার ভ্রমরকে আজ অসাধারণ লাগছে, ইশকি কিউট লাগছে। মিহিকা সবেই রেডি হয়ে দরজা দিয়ে বেরোতে নিলে সামনে আয়ুষ এসে পড়ে। আয়ুষকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরেকবার নিজেকে পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক আছে নাকি। আয়ুষ ভাই, ওভাবে তাকিয়ে আছেন কেন? বাজে লাগছে নাকি? আমি আপনায় আগেই বলছিলাম কালো শাড়িতে আমাকে আরো বাজে লাগবে, দেখলেন তো তাই হলে। খুশস, একদম বাজে কথা বলবি না, তোকে খুব সুন্দর লাগছে। আমি গাড়িতে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয়। বলে চলে যেতে নিলে পিছন থেকে ডেকে উঠে মিহিকা। দাঁড়িয়ে পড়ে আয়ুষ। আয়ুষ ভাই, আমি গাড়িতে করে ঘুরবো না, আমি হেঁটে হেঁটে ঘুরবো। পাগল নাকি? হেঁটে হেঁটে ঘুরবি, পরেতে তোর পা ব্যথা করবে। না করবে না, আমি গেলে হেঁটেই যাবো, নচেত যাবো না। আচ্ছা তাহলে আয়, দাঁড়িয়ে না থেকে। আয়ুষের পেছনে পেছনে মিহিকা উচ্চায়। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে আয়ুষ আর মিহিকা। আবহাওয়াটা আজ দারুণ, চারদিকে হিম শীতল বাতাস বইছে, থেকে থেকে হালা করে মেঘও ডাকছে। ঠান্ডা বাতাস এসে দুজন মানুষের শরীর ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে। বেশ কিছুক্ষণ নির্বাতায় হাতে দুজন। নীরবতা ভেঙে এবার আয়ুষ মিহিকাকে প্রশ্ন করে। আচ্ছা মিহিকা, তুই এত চুপচাপ কেন? জগের মতো কথা বলিস না। আমি কিছু জিজ্ঞেস করলে তবেই সেটার উত্তর দিস। আগে তো প্রচুর জ্বালাতি, তাহলে এখন এত নিশ্চুপ কেন? মিহিকা দাঁড়িয়ে একবার আয়ুষের দিকে তাকিয়ে আবার সোজা হাঁটতে থাকে। কিরে, কথা বলছিস না কেন? আমি যে দেশে এসেছি তুই খুশি হসনি? খুশি হব না কেন, হয়েছি তো খুশি। সত্যি খুশি হয়েছিস? না হয়নি হয়েছে। একটা কথা কতবার বলতে হবে? দেখতেছ সামনে আইসক্রিম, সেটা না এসে বকবক করছে শুধু। আয়ুষ মিহিকার কথা শুনে বোকা বনে চলে যায়। সামান্য আইসক্রিমের জন্য তার ভ্রমর এমন করছে। দৌড়ে আইসক্রিমের ভ্যানের কাছে গিয়ে যত প্রকার আইসক্রিম ছিল সবগুলোর একটা একটা ফ্লেভার নিয়ে আসে। আয়ুষের হাতে এত আইসক্রিম দেখে হা করে তাকিয়ে থাকে মিহিকা।
মিহিকাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ুষ তাড়া দিয়ে বলে, কি রে তুই নিচ্ছিস না কেন? এমন হা করে তাকিয়ে না থেকে খেতে শুরু কর, দেখ গলে যাচ্ছে। তুমি কি পাগল? এতগুলো আইসক্রিম আমি আদৌ কি খেতে পারবো? আমাকে কি তোমার খুশ মনে হয়? আচ্ছা যতগুলো পারিস খেতে থাক। মিহিলা আয়ুষের হাত থেকে একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে সেটা খেতে থাকে, আর চোখে তাকিয়ে দেখে আয়ুষ তার দিকে তাকিয়ে আছে। আয়ুষ ভাই নজর দিও না, আমার পেট খারাপ করবে, তার চেয়ে তুমিও একটা খাও আইসক্রিম ওখান থেকে নিয়ে। আয়ুষ মিহিকার কথা শুনে মুচকি হাসি দিয়ে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো। এখন কি করবে সাহিল? আমার কাছে 1000 টাকার মতো রয়েছে। বেয়া দব মেয়ে, তাহলে এতক্ষণ ধরে দাওনি কেন? দেখলে তো আমি টাকার জন্য এত ছুটাছুটি করলাম আর তুমি নিজের কাছে টাকা থাকতেও দিলে না। এখন এই খাবার তুমি বসে বসে গিলো। কথাগুলো বলেই চলে গেল বাড়ির ভেতর সাহিল। আরশিয়া ডেলিভার ম্যানকে 5 মিনিট দাঁড়াতে বলে ঘর থেকে 1000 টাকার নোট নিয়ে এসে ডেলিভারি ম্যানের হাতে ধরিয়ে দেয়। খাবারগুলো নিয়ে গিয়ে টেবিলে সাজিয়ে সবাইকে হাঁক ছেড়ে ডাকে, কিন্তু কেউ আসে না। রাগে দুঃখে নিজে কতগুলো খেয়ে বাকিটুকু ফ্রিজে রেখে দিল। দেখো আরশিয়া, তোমায় আমি বিয়ে করছি টাকার জন্য, কিন্তু না পেলাম টাকা আর না পেলাম নিজ বাড়িতে সুখ। তুমি তাড়াতাড়ি তাকে বলো আমায় টাকা দিতে, তা না হলে কিন্তু আমি তোমায় বাড়ি থেকে বের করে দিব। আরশিয়া ঘরে ঢুকতে না ঢুকতেই কথাগুলো শুনায় সাহিল। তুমি বিয়ে করছো টাকার জন্য, তুমি চাও গিয়ে আমায় বলছো কেন? আমি তো তোমায় টাকার জন্য বিয়ে করিনি, আমি তোমায় ভালোবাসি তাই বিয়ে করছি। সো এসব আমায় না বলে জায়গা মতো গিয়ে তার কাছে বলো। সাহিল একবার আরশিয়ার দিকে চেয়ে মাথার চুলগুলো খামুচি দিয়ে ধরে। হ্যালো অভি, কাল সকালে আমার বাসায় আইসিস মিহিকাদের বাসায় যাব সবকিছু ঠিক করার জন্য। অভিকে কথাগুলো বলে ফোন কেটে দিল আহিল। ফোনটা পকেট ভরে বেলকনির রেলিং ধরে আকাশ পানে চেয়ে কিছু একটা ভেবে আনমনে হেসে ঘরে চলে আসে। সকাল 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 অভি চলে আসে আহিলের বাড়ি। বসার রুমে ঢুকতেই দেখতে পারে সোফায় আসমানি বসে আছে। আসমানিকে সালাম দিয়ে আহিলের কথা জিজ্ঞেস করলে আসমানি জানায় আহিল ঘরে আছে। অভি আর কথা না বাড়িয়ে সোজা আহিলের ঘরে চলে যায়। আহিলের ঘরে এসে দেখে আহিল এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। একবার ডাকাতেও যখন আহিল সারা শব্দ না দেয় তখন পাশে থাকা বোতলটা থেকে পানি বের করে আহিলের মুখে ছিটিয়ে দেয়। মুখের উপর পানি পড়ায় ঘুম থেকে ছিটকে উঠে পড়ে আহিল। সামনে থাকা অভিকে দেখে বিষয়টা বুঝতে 5 মিনিট সময় লাগে আহিলের। যখন সবটা বুঝতে পারল তখন নিশ্চুপে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আর ভালো হলি না তুই, থাক ফ্রেশ হয়ে আসি, একসাথে ব্রেকফাস্ট করে বের হব। আহিল অভিকে কথাটা বলে আলমারি থেকে কাপড় নিয়ে ফ্রেশ হতে যায়। মিনিট 10-এর মধ্যে আহিল ফ্রেশ হয়ে বেরিয়ে চলে আসে। মাথাটা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে অভির দিকে প্রশ্ন ছুড়ে, কি রে তোর মুড এমন অফ কেন? অভি মুখটাকে কাচুমাচু করে বিছানার এক প্রান্তে বসে। আর বলিস না মা, আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে কাল পাত্রী দেখতে যাবে। এটা তো সুখবর, তাড়াতাড়ি বিয়ে টিয়ে করে চাচ্চু ডাক শোনা, চিন্তা করিস না, হানিমুনের জন্য সব ব্যবস্থা করে দিব। ধুর, তুই মজার ছলে নিচ্ছিস কেন? আমি সিরিয়াস বলতেছি। আহিল এবার পিছু ফিরে অভির সোজাসুজি হয়। তা আমি কখন মজার ছলে বললাম? আমিও তো সিরিয়াসলি বললাম। কিন্তু আমি তো এখনই বিয়েটা করতে চাই না। তুই একটু বুঝা না, আম্মুকে তুই বললে নিশ্চয় শুনবে। তুই বিয়ে করবি না কেন? আর কাল তো পাত্রী দেখতে যাচ্ছে, আর দেখতে গেলেই তো বিয়ে হয়ে যায় না। কাল আগে গিয়ে দেখ কি হয়, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিব। চল এখন। কথাটা বলেই অভিকে নিয়ে নিচে নামলো আহিল। খাবার টেবিলের সামনে গিয়ে দেখে আসমানি খাবার সাজাচ্ছেন আর আহিয়া মাকে হেল্প করছে। আসমানি অভি আর আহিলকে দেখে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে খাবার টেবিলে বসতে বলল। আহিল নিজে বসে অভির চেয়ার টান দিয়ে অভিকে বসতে বলল। অভিও আর দ্বিমত করেনি। আহিল খাবারের প্লেটটা টেনে নিজের কাছে নিয়ে মাকে প্রশ্ন করে, মা খাবারগুলো কে বানালো? আসমানি খাবার জলের পানিটা আহিলের দিকে এগিয়ে দিতে দিতে জবাব দিল, কে আবার? আমি রান্না করছি। কেন, তুমি রান্না করতে গেছো কেন? রান্না থেকে শুরু করে বাড়ির সবকিছু না দেখার কথা তোমার ছেলের বউয়ের? আমি কি পাগল নাকি? ওই মেয়ের হাতে আমি আমার সংসার ছেড়ে দিব? আর কাল যে এই কাণ্ড ঘটালো তারপর আমি আর ওকে আমার রান্নাঘর দিচ্ছি না, তারা তাদেরটা রান্না করে খাবে, আমি আমার ছেলে মেয়েকে তাদের জন্য না খাইয়ে রাখতে পারবো না। আচ্ছা বাবা কই, তাকে তো দেখছি না। তোর বাবা আজ সকাল সকাল বেরিয়ে গেছে অফিসে জরুরি কাজ থাকায়। আর দাদি কই? তোর দাদি খেয়ে দিয়ে বিশ্রাম নিতে গেছে। এই অভি, তুমি দেখি কিছু খাচ্ছ নাকি চিন্তা করো এত? অভি একটা মেকি হাসি দিয়ে জানায়, না আন্টি কিছুই হয়নি, খাচ্ছি তো। আহিল একবার অভির দিকে চেয়ে নৈশব্দে হেসে খাওয়ায় মনোযোগ দিল। কাল রাতে অনেক দেরি করে বাড়ি ফেরায় মিহিকার শাড়ি পরেই ঘুমিয়েছিল। হঠাৎ বসার ঘর থেকে অচেনা গলার আওয়াজ শুনে আচমকা ঘুম উবে যায় মিহিকার। শাড়িটার আঁচল কোনোরকম কাঁধে উঠিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। অভি আর আহিল মিহিকাদের বাসায় এসে কলিং বেল বাজালে মিহিকার চাচি মমতাজ বেগম খুলে দেয়। দরজা খুলে সামনে অচেনা মুখ দেখে তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা জানায় তারা আরমান সাহেবের সাথে দেখা করতে এসেছে।
মমতাজ বেগম কথা না বাড়িয়ে তাদের ভেতরে ঢুকিয়ে রান্নাঘরে যায় শরবতের ব্যবস্থা করতে। আহিল আর অভি সোফায় বসে পড়ে নিজেদের মধ্যে টুকটাক কথোপকথন করে। এই অভি, জানিস সেদিন না এই বাড়ির ছাদেই একটা মেয়েকে দেখেছিলাম, বৃষ্টিতে ভিজতে ছিল, মুখটা দেখতে পারিনি। কথাটা বলতে গিয়েও বলতে পারলো না আহিল, কথাটা মুখের মধ্যেই আবদ্ধ রইল। হুট করে সিঁড়ির দিকে চোখ যেতে চোখ জোড়া আটকে যায় আহিলের। সামনে থাকা মেয়েটিকে দেখে তার হৃদয়ে আচমকা হালকা ব্যথা হতে লাগলো। হার্টবিটটাও দ্রুত গতিতে উঠা নামা করছে। চোখের কাজল লেপটে গেছে, শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে দলা পাকিয়ে আছে। চুলগুলো উপরে কাঁকড়া দিয়ে কোনো রকমে আটকে রেখেছে, যার ফলে সামনে সাইডে চুল বেয়ে পড়ে গেছে। আহিলের এমন থমকানো চাহনি দেখে অভিও সামনের দিকে তাকিয়ে দেখে মিহিলা সবেই সিঁড়ি দিয়ে নামছিল ড্রয়িং রুমের সোফায়। চোখ যেতেই তার চোখ জোড়া থমকে যায়। সে কাকে দেখছে? সেদিনকার ছোড়া দুটো তার বাড়ি এসেছে। কোনোরকম তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। অভি আর আহিল মিহিকাকে এভাবে দৌড়ে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে দুজন ভরকে যায়। এই, আপনারা সেদিনকার দুই বদ ছেলে না? আপনারা আমার বাসায় কেন? আহিল ভ্রু কুঁচকে মিহিকাকে পরখ করে শান্ত গলায় শুধায়। তোমার বাবার সাথে দেখা করতে এসেছি, কিছু কথা ছিল তার সাথে। মিহিকা একবার আর চোখে দেখে আবার শুধায়। বাই এনি চান্স আপনারা দুজন কি আমার বাবার অফিসে কাজ করেন? মমতাজ বেগম রান্নাঘর থেকে পাতি লেবুর শরবত এনে অভি আর আহিলকে দেয় খেতে। অভি সবেমাত্র মুখে নিবে আর তখনই মিহিকার কথা শুনে অভির মুখ থেকে শরবত ছিটে ফ্লোরে পড়ে যায়। মমতাজ বেগম তড়িঘড়ি করে অভির মাথায় পিঠে হাত বুলোয়। এত কথা না বলে তোমার বাবাকে ডাক দাও, আর ঘরে যাবার পথে একবার নিজেকে দেখে নিও। কথাটা বলেই শরবতটুকু খেয়ে নেয়। মিহিকা একটা ভেঞ্চি কেটে সিঁড়ি বেয়ে উপরে উঠে আরমান সাহেবের রুমে গিয়ে আরমান সাহেবকে জানায় নিচে কেউ এসেছে তার সাথে দেখা করার জন্য। কথাটা বলে নিজের ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই হা হয়ে যায় মিহিকা। ছি ছি, আমি কিনা এভাবে পাগলের বেশে ওদের সামনে গেছিলাম। তড়িঘড়ি করে আলমারি থেকে হালকা পিঙ্ক কালারের কুর্তি নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আরমান সাহেব নিচে এসে আহিলকে দেখে কিঞ্চিত অবাক হয়। আহিল আরমান সাহেবকে সালাম দেয়। আরমান সালমের জবাব দিয়ে সোফায় বসে পড়ে। তা কি মনে করে আমার বাসায় আসলে? আসলে আঙ্কেল, সেদিনকার ঘটনার জন্য যতই ক্ষমা চাই না কেন কম হয়ে যাবে। সাহিলের করা ভুলের জন্য বাবার সাথে বন্ধুত্বটা কেন নষ্ট করছেন? আমার মেয়ের সম্মানের থেকে বন্ধুত্ব কখনোই আমার কাছে বড় হবে না। তোমার ভাই যা করেছে তাতে আমি তোমার বাবার সাথে সেই আগের মতো প্রাণ খুলে কথা বলতে পারবো না। কিন্তু আঙ্কেল, সাহিল যা করছে সেটার জন্য বাবা কেন তার বন্ধুর থেকে দূরে থাকবে? বাবা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, কয়দিন আগেই হসপিটাল থেকে বাসায় এসেছে। এখন যদি আপনার সঙ্গ পেত তাহলে বাবা একটু স্বস্তি পেত। আহিলের কথা শুনে চমকে উঠে। কি? শফিক হসপিটালে অ্যাডমিট ছিল? কই, আমায় তো একবার ও জানালেন না তোমরা? কোন মুখে জানাতো তার ছেলে যেই কাজ করছে তার ফলে আপনার সামনে দাঁড়াতে বাবা সাহস পাচ্ছেন না? বাবা সারাক্ষণ অনুশোচনায় থাকে। আচ্ছা, আমি আজ একবার দেখা করব নি তোমার বাবার সাথে। তা চলো কিছু খাওয়া যাক। এর মাঝেই উপর থেকে নেমে আসে আরুষি বেগম আর টিপু খান। আরুষি বেগম নিচের দুটো ছেলেকে চিনতে না পেরে আরমানকে জিজ্ঞেস করে এরা কারা। আরমান আহিল আর অভির পরিচয় দিয়ে দেয়। আরুষি বেগমের মন খা করে উঠল মেয়ের সম্বন্ধে জিজ্ঞেস করার জন্য। তার মেয়ে কেমন আছে, কি দিয়ে কি করছে জিজ্ঞেস করার জন্য উদ্ধত হলে টিপু খানের চোখের চাহনি দেখে সেই আশাটাকে দমিয়ে রাখে। আহিল আর অভি অনেক বলে কয় ও আরমান সাহেবকে আটকাতে পারেন না, তিনি তাদের না খাইয়ে ছাড়বেই না। অতঃপর আহিল আর অভি বসে পড়ে টেবিলে। মিহিকা সবে গোসল করে মাথায় টাওয়েলটা পেঁচিয়ে নিচে নামে ব্রেকফাস্ট করার জন্য। টেবিলের সামনে এসে দেখে মাত্র একটা চেয়ারই ফাঁকা আর সেটা আহিলের পাশেই। একবার আশেপাশে চোখ বুলিয়ে চেয়ারটা টেনে বসে পড়ে। আহিল মিহিকাকে শুনিয়ে শুনিয়ে অভিকে বলে, জানিস অভি, মেয়েরা যদি জানতো গোসলের পর মাথায় টাওয়েল জড়ানো অবস্থাতেই তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে সব মেয়ে বিয়ে বাড়িতে কিংবা জন্মদিনের উৎসবে মাথায় টাওয়েল জড়িয়ে যেত। অভি কিছু না বোঝায় হা করে তাকিয়ে থাকে আহিলের দিকে। টাওয়েল আসলো কই থেকে, আর বিয়ে জন্মদিন বাড়ি বা কই থেকে আসলো? মিহিকা আহিলের কথা শুনে কটমট করে তাকায় আহিলের পানে। আহিল সেই চাহনিকে দেখেও না দেখার ভান করে ব্রেডে কামড় বসায়। আরশিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায় খেতে। টেবিলের সামনে গিয়ে প্লেট উঁচু করে দেখে সব প্লেট খালি, কোনো খাবার নেই। রান্নাঘরে গিয়ে পাতিল হাতুড়ে দেখে সেটাতেও খাবার নেই। আসমানি কেবলই সিঁড়ি বেয়ে নিচে নামতে যাবে, রান্নাঘরে চোখ যেতেই দেখে আরশিয়া কিছু খুঁজছে। খুঁজে লাভ নেই, কোনো খাবার নেই। তোমাদের দুজনের জন্য খাবার বানানো হয়নি? চাউল ডাউল কিনে নিজেরা রান্না করে খাও। কথাটা আসমানি আরশিয়াকে শুনিয়ে বাগানে চলে যায়। আরশিয়া দৌড়ে উপরে উঠে সাহিলকে জানায় ব্যাপারটা। সাহিল সবে পানি খাচ্ছিল, আরশিয়ার কথা শুনে হাতে থাকা গ্লাসটা সোজা ফ্লোরে ফেলে দেয়। মুহূর্তে গ্লাসটা ভেঙে কয়েক টুকরোতে পরিণত হয়। এ বাড়ির লোকজন কি মনে করেছে তারা ভাত না দিলে কি খেতে পারবো না? কথাটা বলে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল লাগায়।
অপর পাশের ব্যক্তি ফোনটা ধরলে বাজখাই গলায় বলতে শুরু করে সাহিল, আপনার সমস্যাটা কি? আপনার কথা মতো আরশিয়াকে বিয়ে করলাম, আপনি তো আপনার কথা রাখলেন না, আমার পাওনা টাকাগুলো আমায় দিচ্ছেন না কেন? টাকা না দিলে কিন্তু আরশিয়াকে ডিভোর্স দিয়ে দিব আমি বলে রাখলাম। অপর পাশ থেকে ভেসে আসে, তেমার টাকা তুমি পেয়ে যাবা, বিকেলে মিট করো তেমার বাড়ির পাশের খোলা মাঠটাতে। আর নেক্সট টাইম আমার সাথে উঁচু গলায় কথা বলতে আসবে না, একদম শেষ করে ফেলবো। আর আরশিয়াকে ডিভোর্স দেওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো, হে কথা আরেকবার মুখ থেকে বের হলে জিহ্বাটা টেনেছি রে ফেলবে। বলেই অজানা লোকটি ফোন রেখে দিল। খোলা মাঠের নিচে দাঁড়িয়ে আছে এক যুবক, গায়ে তার ব্ল্যাক কোট, মুখে লাগানো মাস্ক। একবার হাতে থাকা হাতঘড়িটার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। সাহিল বাইকটা মাঠের এক সাইডে পার্ক করে সোজা লোকটির সামনে চলে যায়। লোকটির কাঁধে হাত রাখে সাহিল। লোকটি তার কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে ফেরে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, এটা তোমার আসার টাইম হলো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার একটা সময়ের অনেক মূল্য রয়েছে। তোমার মতো বেকার না কাজকর্ম আছে আমার। দুঃখিত, আমার পাওনাটা আমায় বুঝিয়ে দিন, আর বিরক্ত করব না। লোকটি পকেট থেকে একটি চেক বই বের করে চেকটা সাহিলের দিকে এগিয়ে দেয়। সাহিল চেকটা নিয়ে ভালো করে পরখ করে দেখে 10 লাখ টাকার একটা চেক। সাহিল খুশি হয়ে লোকটিকে জড়িয়ে ধরতে গেলে লোকটি এক হাত উঁচু করে থামিয়ে দেয়। সাহিল মেকি হাসি দিয়ে হাত দুটো গুটিয়ে নেয়। এই টাকা নিয়ে দুজনে ওই বাড়ি ছেড়ে চলে যাও আর গিয়ে নতুন ফ্ল্যাটে উঠো। আরশিয়া যেন একটুও কষ্ট না পায়। হ্যাঁ সেটা না হয় করলাম, কিন্তু এ টাকাতে আমি কয়দিনই বা চলতে পারবো? আর আপনি হঠাৎ কেন আরশিয়াকে বিয়ে করতে বললেন? সেদিন বিয়ের আগ মুহূর্তে ফোন করে। নিজের সীমাতে থাকো, এত কৌতূহল ভালো না, যা বললাম মাথায় রেখো। কথাটা বলেই লোকটা চলে গেল। সাহিল লোকটির যাওয়ার পানে চেয়ে টাকার চেকটাতে একটা চুমু খেয়ে শুধায়, আজ থেকে আমার সোনার ডিম পাড়া হাঁস আরশিয়া, একে দিয়েই আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। কথাটা বলে সাহিল ও চলে যায়। মিহিকা মিনিট 20 মতো বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। আজ সকালে বলেছিল আয়ুষ মিহিকাকে কলেজে ড্রপ করে দিবে। হঠাৎ সামনের একটি গাড়ি থেকে নেমে আসে আয়ুষ। আয়ুষকে দেখে ভ্রু কুঁচকে তাকায় মিহিকা। আয়ুষ গাড়ি থেকে নেমে মিহিকার সামনে এসে কানে হাত দিয়ে সরি জানায়। মিহিকা কিছু না বলেই সোজা গাড়িতে গিয়ে বসে। মিহিকার রাগ দেখে আয়ুষ তড়িঘড়ি করে গাড়িতে এসে গাড়ি চালাতে শুরু করে। বেশ কিছুক্ষণ নীরবতা থেকে আয়ুষ শুধায়, কি রে, রেগে আছিস এখনো? প্লিজ রাগ করিস না। আমার সত্যি অনেক ইম্পর্ট্যান্ট কাজ ছিল, তাই বেরিয়ে গেছিলাম, বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। মিহিকা আয়ুষের পানে তাকিয়ে শুধায়, আমি কি তোমায় বলেছি আয়ুষ ভাইয়া আমি রেগে আছি? তাহলে কেন এমনটা বলছো? না আসলে মনে হলো রোগে আছিস তাই আকি। আচ্ছা আজ তো সামিরাকে দেখতে আসবে তাই না? হ্যাঁ আমিও তো তাই শুনলাম, সকালে ব্রেকফাস্টের পরে চাচি বলল। আপুর তো কয়েকদিন পর এইচএসসি এক্সাম, চাচি এখন কেন এসব শুরু করতেছে? আপুর সাথে আজ দেখা হয়নি, সকালেই প্রাইভেটে চলে গেছে। মিহিকার কথা শুনে আয়ুষ আর কিছুই বলল না, সোজা কলেজের গেটে এসে গাড়ি থামালো। মিহিকা গাড়ি থেকে নেমে কলেজের গেটে ঢুকতেই পাশ থেকে রাফিয়া ডেকে উঠল। মিহিকা ডাক শুনে পাশে তাকিয়ে দেখে রাফিয়া তার দিকে এগিয়ে আসছে। হাই মিহিকা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিনের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, প্লিজ প্রত্যাখ্যান করো না। মিহিকা রাফিয়ার কথার আগামাথা কিছুই বুঝে না, তার হঠাৎ এত পরিবর্তন কিভাবে। মিহিকা রাফিয়ার উদ্দেশ্যে কিছু বলতে যাবে আর তখনই পেছনে থেকে আয়ুষ ডেকে উঠে। আয়ুষের ডাক শুনে মিহিকাও রাফিয়া পেছনে ফিরে। আয়ুষ গাড়ি স্টার্ট দিতে গিয়ে পাশে তাকিয়ে দেখে মিহিকার ফোন পড়ে আছে সিটে। রাফিয়া আয়ুষকে দেখা মাত্রই ক্রাশ নাম বাস খায়। এত সুদর্শন ছেলে দেখলে যে কেউই ক্রাশ খাবে। রাফিয়া রীতিমতো হা করে তাকিয়ে আছে আয়ুষের দিকে। আয়ুষ ফোনটা এনে মিহিকার হাতে ধরিয়ে দিয়ে একবার রাফিয়ার পানে ভ্রু কুঁচকে তাকিয়ে চলে যায়। মিহিকা ফোনটা নিয়ে কলেজে ঢুকে পড়ে। রাফিয়া আয়ুষের যাওয়ার পানে তাকিয়ে থেকে শুধায়, ছেলে তুমি পড়েছ আমার চোখে, যে করেই হোক তোমায় আমি আমার নিজের করেই ছাড়বো, তোমায় আমার চাই মানে চাই, সেটা যে কোনো মূল্যে। সাহিল বাড়ি ফিরে সোজা 1000 টাকার 10টা নোট আরশিয়ার হাতে ধরিয়ে দেয়। আরশিয়া টাকাগুলো দেখে অবাক হয় না, ভ্রু কুঁচকে সাহিলের মানে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার হাতে টাকা দিচ্ছ কেন তুমি? আমি টাকা দিয়ে কি করব? সাহিল হাতে থাকা বাকি টাকাগুলোতে চুমু খেয়ে শুধায়, এই টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাবার খাও, আমি খেয়ে এসেছো আর হ্যাঁ শুনো, খেয়ে দিয়ে রেডি হও, আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আচমকা সাহিলের মুখ থেকে এমন কথা শুনে চমকে যায় আরশিয়া। কি সব বলছো? বাড়ি ছেড়ে চলে যাবে মানে কি? মানে খুবই সিম্পল, আমরা আর এই বাড়ি থাকছি না, আমরা আমাদের নিজ ফ্ল্যাটে গিয়ে উঠবো। আর ইউ ম্যাড? তুমি নিজের বাড়ি পরিবার ছেড়ে আলাদা থাকবে? হ্যাঁ আলাদা শান্তিতে থাকবো, আর কথা না বাড়িয়ে রেডি হও, আমরা চলে যাব। তোমার যাবার হলে তুমি চলে যাও, আমি আলাদা পরিবার ছেড়ে একা একা সংসার পাতবো না, থাকলে বাড়িতেই সবার সাথে থাকবো।
আরশিয়ার কথা শুনে কপাট রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, তোমার মাথাটা কি গেছে একেবারে? হে বাড়ির কেউ তোমায় দেখতে পারে না? তুমি কি তাদের লাথিচা তার বাড়ি খেয়ে থাকতে চাও? কোথায় তারা লাথিচা তার বাড়ি দিল? হয়তো একটু খারাপ ব্যবহার করে, আর সেটা আমার প্রাপ্য ছিল, কিন্তু তাই বলে তারা সারা জীবন এমন ব্যবহার করবে না? আর একটা কোথাও শুনতে চাই না, না আমি যাবে এই বাড়ি ছেড়ে আর না তুমি যাবে। যদি এ বাড়ি ছেড়ে যাবার কথা আর একবার ও মুখে আনো তো আমার থেকে খারাপ কেউ হবে না। এই তুমি কি আমায় হুমকি দিচ্ছ? এটা হুমকি না, ওয়ার্নিং দিয়ে রাখলাম। আরশিয়ার কথা শুনে সাহিল পকেট থেকে ফোন বের করে কারণ নাম্বারে ডায়াল করে। অপর পাশের ব্যক্তি ফোন রিসিভ করলে সাহিল শুধায়, হ্যালো শুনছেন, আপনি আরশিয়া যাবেন না এই বাড়ি ছাড়া, আরশিয়া এখানেই থাকবে। অপর পাশের ব্যক্তি সাহিলের কথা শুনে ফোনটা আরশিয়াকে দিতে বলে। সাহিল ফোনটা নিয়ে আরশিয়ার হাতে দেয়। আরশিয়া ফোনটা নিয়ে চাচালো কণ্ঠে শুধায়, দেখো তুমি একদমই আমার সংসারের ব্যাপারে কথা বলবা না। আমার সংসার আমাকে আমার মতো চালাতে দাও। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি সংসার করলে এই বাড়িতেই করব। কথাগুলো বলেই ফোনটা কেটে দেয় আরশিয়া, অপর পাশের ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়েই। ফোনটা সাহিলের হাতে ধরিয়ে দিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যায় ঘর থেকে। সাহিল আরশিয়ার যাওয়ার পানে তাকিয়ে নিজের মাথার চুলগুলো মুঠো করে চেপে ধরে। নিজেকে সাহিলের পাগল পাগল লাগছে, এসে কাদের পাল্লায় পড়লে। সামনে থাকা টি টেবিলটাতে সজোরে লাথি মারে সজীব। সে বিশ্বাসই করতে পারছে না আরশিয়া তার কথার অবাধ্য হবে। মিহিকার উপর প্রতিশোধ নিবার জন্য আরশিয়ার হাতে হাত মিলিয়েছিল আরশিয়ার বেস্ট ফ্রেন্ড সজীব। তারা একই ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে। সজীব একটু উশৃঙ্খল বখাটে ছেলে, বাপ মায়ের আদরের দুলাল। একদিন কলেজে মিহিকাকে দেখে সজীব। সেখানে থেকেই বিভিন্ন কৌশলে মিহিকাকে পটিয়ে বেড পার্টনার করতে চায়। এর জন্য একদিন মিহিকাকে বেড পার্টনারের কুপ্রস্তাব দেয় সজীব। মিহিকা সজীবের দেওয়া কুপ্রস্তাব শোনা মাত্রই ঠাটিয়ে চড় লাগায় গালে। সেদিন ইচ্ছা মতো বকেছিল সজীবকে, সাথে পাবলিকের গণতোলাইও খাইয়েছিল। সেদিন থেকেই সজীব বিভিন্ন টাইমে মিহিকার ক্ষতি করতে চায়। সেদিন বিয়ের আসরে বিয়ের ঘণ্টাখানেক আগে আরশিয়া সজীবকে ফোন করে শুধায়, হ্যালো সজীব, সাহিলের বিয়ে হয়ে যাচ্ছে, কিছু একটা করোনা যেন বিয়েটা ভেঙে যায়। হ্যাঁ বুঝলাম, বাট আমি কি করব? সাহিল আমার কাজিন মিহিকাকে বিয়ে করতে এসেছে, প্লিজ কিছু কর এই বিয়েটা যেন না হয়। কি আগে বলবি না? আর ওয়েট আমায় একটু ভাবার সময় দে, আমি কিছু একটা করছি। কথাগুলো বলেই সজীব ফোন কেটে দেয়। বিছানায় আতশোয়া হয়ে ভাবতে থাকে কি করা যায়। আরশিয়াকে ফোন করে সাহিলের ফোন নাম্বার নিয়ে সাহিলকে ফোন করে সজীব। সাহিল অচেনা নাম্বার থেকে কল আসতে দেখে কল কেটে দেয়। কল কাটার সাথে সাথে আবার একই ফোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা তুলে কানে ধরে ওপাশ থেকে ভেসে আসে, হ্যালো মিস্টার সাহিল, আজ নাকি আপনার বিয়ে? হ্যাঁ আজ আমার বিয়ে। আপনি কে? আমি যেই হই না কেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যদি আপনায় টাকা অফার করি আর তার বিনিময়ে আপনি বিয়েটা ভেঙে আরশিয়া মানে মিহিকার ফুফাতো বোনকে বিয়ে করতে হবে, আপনি কি রাজি হবেন? আমি কেন আপনার কথা শুনবো? তাও ঠিক, বাট একবার ভেবে দেখুন, মিহিকা বিয়ে না করলে আপনি মোটা অঙ্কের একটা চেক পাবেন, সাথে একটা ফ্ল্যাট, টাকাগুলো দিয়ে যা ইচ্ছে তাই করতে পারবেন। আপনার বাবার কাছে আর হাত পাততে হবে না। আমাকে ভাবার টাইম দিন, বলে ফোন কেটে দিল সাহিল। আনমনে বসে ভাবতে লাগলো, আসমানির তেরা তেরা কথার ধাঁচ। ছোট থেকে আসমানির থেকে কখনো ভালোবাসা পায়নি। প্রতি মাসে শফিক সাহেবের কাছে টাকার জন্য ঘ্যান ঘ্যান করতে হয়। আহিয়া থেকে থেকে বুঝিয়ে দেয় তারা তার আপন ভাই নয়। বেশ খানিকটা সময় নিয়ে ডিসিশন ফাইনাল করে সে মিহিকাকে বিয়ে করবে না, সে আরশিয়াকেই বিয়ে করবে। সজীব নিউজটা শোনা মাত্র পাশে থাকা দের বোতলের মুখাটা খুলে গ্লাসে ঢেলে সেটা মুখের সামনে নিয়ে এক ঢোক দিলে। সুমিস মিহিকা, এবার অপমানের জন্য প্রস্তুত হও, তোমার লাইফটা আমি হাল করে দিব। তোমার যেই না রূপ, ওই রূপের কোনো মেয়ে আমার লেভেলেই আসেন না, সেখানে যেতে তোমায় আমি এক রাতের জন্য অফার করেছিলাম, কিন্তু তুমি আমায় পাবলিকের হাতে গণতোলায় খাওয়ালে। আরশিয়া আজ ফোন করে বিয়ের কথা না জানালে তো জানতেই পারতাম না তোমার বিয়ে। আর বেচারা আরশিয়া, তুই ও বুঝলি না, তোকে ব্যবহার করেই আমি আমার প্রতিশোধ নিব। আরশিয়া রান্নাঘরে এসে চাউল বের করে রান্না বসায়। আসমানি বেগম রান্নাঘরে এসে আরশিয়াকে শুধায়, কি ব্যাপার রান্নাঘরে কেন তুমি? আমার রান্নাঘর একদম অগোছালো, নোংরা করবে না। তাহলে আপনি দাঁড়িয়ে থেকে আমায় গাইড করুন, তাহলেই আপনার রান্নাঘর নোংরা বা অগোছালো হবে না। তোমায় আমি গাইড করব কেন? নিজ বাড়ি থেকে কি রান্না বান্না শিখতে পারোনি? জানতে না শ্বশুর বাড়িতে বাড়ির বউদের রান্না থেকে শুরু করে সব করতে হয়। হাসালেন আন্টি, যেখানে আমায় বাড়ির বউ হিসেবেই মানেন না সেখানে কিভাবে আশা রাখেন সেই মেয়ে আপনাদের কাজকর্ম করে দিবে? তবু আমি তো করতে চেয়েছিলাম, আপনাদের নিজের পরিবার মনে করেই পায়ে পা লাগিয়ে মিলেমিশে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনারা সবাই আমার সাথে কেমন ব্যবহার করছেন। আমার মা বাবা আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, আর আপনাদের বাড়ি এসে একটা মানুষের ও ভালো মুখ পাইনি। আপনাদের কি উচিত ছিল না আমাকে আপনাদের মতো করে গড়ে তোলা?
আগুনে পুড়িয়ে লোহাকে যেই আকৃতি দিবে সেই আকৃতিতেই লোহা সেই রূপ নিবে, কিন্তু আপনারা তো একবারের জন্যও আমার দিকে ফিরে তাকালেন না। আপনারা চাইলেই পারতেন আমায় ও সেই লোহার মতো আকৃতি দিতে। আসমানি আর কোনো উত্তর দিতে পারল না আশিয়ার কথার। সে হয়তো একটু হলেও নিজেকে নিয়ে সংশয়ে আছে সে ঠিক করছে নাকি ভুল। আসমানি মাথা নিচু করে রান্নাঘর থেকে চলে গেল। আসমানির যাওয়ার পানে তাকিয়ে আশিয়া একটা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে ইউটিউব দেখে রান্না করতে থাকে। রান্না প্রায় শেষের দিকে তখন ফোন বেজে উঠায়, ফোনের দিকে তাকিয়ে দেখে সজীব কল করছে। আশিয়া ফোনটা রিসিভ করে কানে নেয়। কি ব্যাপার, কিসের জন্য ফোন দিছো তুমি? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আশিয়া। তুমি ওই বাড়িতে থেকে কি করবা? সবাই তোমায় হেয় করে, তার চেয়ে বরং তুমি ফ্ল্যাটে গিয়ে থাকো আরামে। এই তরে বলছি না আমার সংসারে তুই নাক গলাবি না। তুই কি ভাবছিস তোর চালাকি আমি ধরতে পারবো না? তুই খারাপ, কিন্তু এতটা খারাপ ভাবতে পারিনি। মানে কিসব বলছো তুমি? আমি বুঝতে পারছি না কিছু। আমি সবসময় তোমার ভালোই চাই। তুই কি কচি খোকা যে তুই জানিস না তোর আর আমায় নিয়ে ভাবতে হবে না? ভাবিস সেদিন রাহুল বলল। মানে কি বলছে রাহুল? খানিকটা তুতলিয়ে জবাব দেয় সজীব। তুই কোন সাহসে আমার বোনকে খারাপ প্রস্তাব দিয়েছিলি? আমার ভাই জানতে পারলে তোর জিহ্বা টেনেছি রেখে দিত। তুই টাকা পয়সার লোভ দেখিয়ে সাহিলকে আমায় বিয়ে করাইতে রাজি করছিলি। আগে যদি জানতাম তোর এই কুকীর্তির কথা তাহলে জীবনেও তোর কাছে সাহায্যের জন্য হাত বাড়াতাম না। তাহলে তুই সব জেনেই গেছিস। তোর বোনের সাহস হয় কিভাবে আমায় পাবলিকের হাত মার খাওয়ানোর? আমার বোন তো তোরে শুধু পাবলিকের মায়ের খাওয়াইছে, আমি থাকলে তোরে জুতা দিয়ে পিটাইতাম। ফোন রাখো, আর কোনোদিন যদি আমার জামাইরে উস্কানি দেস তুই তাইলে তোর খবর আছে। তুই কাজটা ঠিক করলি না। আজকের ব্যবহারের জন্য তোর জীবনেও কালবৈশাখীর ঝড় আসবে, কথাটা মনে রাখিস। তুই যা পারার তাই করিস, যা এখন ফোন রাখো। কথাটা বলেই ফোন কেটে দেয় আশিয়া। ধপাস করে ফ্লোরে বসে নিশ্চুপে কান্না করতে থাকে। কোন জীবনে নিজেকে জোরালো, না আছে ভালোবাসা আর না আছে পারিবারিক সম্মান। আজ খুব বাবা, মা, ভাইয়ের কথা মনে পড়ছে আশিয়ার। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে খাবার বেড়ে বাড়ির সবাইকে ডাকে লাঞ্চ করার জন্য। আশিয়ার ডাক শুনে সবাই নিচে নেমে এসে দেখে আশিয়া খাবার টেবিল সাজাচ্ছে। সবাইকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আশিয়া সবার উদ্দেশ্যে শুধায়। কি ব্যাপার, আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন, খাবার বেড়েছে, খেয়ে নিন। আবার কি চাল খাইয়ে মারতে চাও নাকি? ফুস করে কথাটা বলে দেয় দাদি। আশিয়া দাদির দিকে চেয়ে হেসে বলে, চিন্তা করবেন না দাদি, আমি নির্বোধ নই। আমার মস্তিষ্কে বুদ্ধি নামক জিনিসটা আছে। আমি তো আর চাইলেও পারবো না আপনাদের রেখে নিজে একা একা খেতে তোমাদের মতো। তাই কথা না বাড়িয়ে বসুন সবাই। কেউ আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ে। সাহিলকে নিচে নামতে না দেখে উপরে যায় ডাকার জন্য। আশিয়া উপরে এসে দেখে সাহিল বেডে আতশোয়া হয়ে শুয়ে আছে, সাহিলের পিঠে হাত দিয়ে। এই সাহিল, উঠো, খাবার খেয়ে তারপর যত পারো ঘুমাও, না করবো না। আশিয়ার হাতটা পিঠ থেকে জাটকামে সরিয়ে দেয়। কিঞ্চিত রেগে শুধায়, এই যাও তো, তোমার রান্না তুমি খাও, একদম ডিস্টার্ব করবা না। যত সব। তুমি আমার সাথে এভাবে কথা বলতেছ কেন? আমি তো ভালো বুঝেই তোমায় ডাকলাম খাবারের জন্য। এই চুপ থাকো তো, এমনিতেই মাথা গরম আছে। তোমার এই সাধুগিরি অন্য জায়গায় দেখাও। আর শোনো, তোমার সাথে সংসার করব না আর আমি। হোয়াট ডু ইউ মিন সাধুগিরি? আমি সাধুগিরির মতো কি করছি? আর তুই কিসের সংসার না করার কথা বলছিস? এতদিন ধরে তোর তামাশা দেখছি আমি। আজকের পর থেকে তুই কি করবি না করবি সব আমি ঠিক করে দিব। সাহিল আশিয়ার কথা শুনে বিছানা থেকে উঠে। তোর এত বড় সাহস, তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলিস? বলেই আশিয়াকে মারার জন্য হাত উঁচু করলে সাথে সাথে আশিয়া হাতটা ধরে ফেলে। এই ভুলটা নেক্সট টাইম যেন করতে না দেখে এবারের মতো ছেড়ে দিলাম, পরের বার এমন ভুল করতে দেখলে হাতটা ভেঙে অন্য হাতে ধরিয়ে দিব। আমি গেলাম, ভদ্রলোকের মতো নিচে খেতে আয়, দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। বলেই আশিয়া নিচে নেমে আসে। সাহিল আকস্মিক আশিয়ার এমন রূপ দেখে হতবাক। আর কথা না বাড়িয়ে সাহিল নিচে নেমে চাই খেতে। সাহিল নিচে নামলে আশিয়া সাহিলকে খাবার বেড়ে দিতে গেলে তার মধ্যে আহিল এসে উপস্থিত হয়। আহিল বাইরে থেকে এসে সোজা নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সোফায় বসলে আশিয়া এসে আহিলের সামনে দাঁড়ায়। আহিল নিজের সামনে কারো উপস্থিত পেয়ে সামনে তাকিয়ে দেখে আশিয়া। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কিছু বলবে নাকি? আশিয়া চোখ দুটো পানিতে টলমল করছে, কোনোরকমে নিজেকে সামলিয়ে বলে, ভাইয়া আসুন না খেতে, আমি নিজের হাতের রান্না করেছি। আহিল কাটকাট গলায় জবাব দেয়, না আমি খাবো না। জানেন তো আহিল ভাই, আপনার মতো আমারও একটা বড় ভাই আছে। ভাইটা নাকি দেশে এসেছে প্রায় 7 বছর পর, একটিবারের জন্য ও তাকে দেখতে পারলাম না। আপনাকে দেখলে আয়ুষ ভাইয়ের কথা মনে পড়ে। আমি তো আপনার বোন আহিয়ার মতোই। আপনি যেমন আহিয়ার সাথে হেসে হেসে কথা বলেন, তখন আপনার জায়গায় আয়ুষ ভাইকে কল্পনা করতে থাকি। আপনাকে আহিল ভাইয়ের মতোই নিজের ভাই মানি। আপনি কি পারতেন না আমার জায়গায় আপনার বোন আহিয়া হলে তাকে মাফ করে দিতে? অবশ্যই মাফ করে দিতেন।
কিন্তু আমি তো আর আপনার নিজের বোন না, তাই কি আমায় আপনারা ক্ষমা করতে পারছেন না? এখানে তোমার কোনো দোষ নেই আশিয়া, আর আমি তোমার উপর রেগে নেই এখন। আর প্রথম প্রথম রেগে ছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম আমরা সবাই তোমার উপর অন্যায় করছি, যা আমাদের করা উচিত হয়নি। ক্ষমা চাওয়ার হলে আমাদের চাওয়া উচিত সকলের তোমার কাছে। না ভাইয়া, এসব কি বলছেন? আপনারা বকবেন, মারবেন, আবার বুকে টেনে নিবেন, তাহলেই চলবে? এখন আসুন না খেয়ে দেখেন বোনের হাতের রান্নাটা। আহিল মুচকি হাসি দিয়ে টেবিলের চেয়ার টেনে বসে পড়ে খেতে। শিং মাছের ঝোলটা দিয়ে ভাত মেখে মুখে নিয়ে আরশিয়াকে জানায় রান্না মোটামুটি ভালোই হয়েছে। আরশিয়া কথাটা শুনে তৃপ্তি মাখা একটি হাসি দেয়, তার শ্রমগুলো বিফলে যায়নি। রাফিয়া ক্লাসে ঢুকেই মিহিকার মাথা খারাপ বানিয়ে ফেলছে। আয়ুষকে হয়, কই থাকে, তার ফেসবুক অ্যাকাউন্ট কোনটা, ব্লা ব্লা ব্লা। মিহিকা আর না পেরে বলে আয়ুষের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই। কথাটা শোনামাত্রই মুখটা কালো হয়ে যায় রাফিয়ার। এ নিয়ে আর কোনো কথা হয়নি আর দুজনের মাঝে। কলেজ শেষে গেটের বাহিরে আসতেই দেখতে পারে আয়ুষ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। মিহিকা আয়ুষের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি আবার আসতে গেলে কেন? আমি তো চলেই যেতে পারতাম। আমি যে কেন এসেছি এ কথা তোর এই চোট মাথায় ঢুকবে না? চল বাড়ি গিয়ে দেখবি সামিরা কি কাহিনী শুরু করছে। কেন আপাই আবার কি শুরু করছে? আগে গাড়িতে উঠো, তারপর বলছি। মিহিকা আয়ুষের মতো গাড়িতে উঠে বসে। আয়ুষও গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে। তা বলো নাকি শুরু করছে সামিরা আপাই? সামিরা এখনই বিয়ে করবে না? মামি কেন তাকে না জানিয়ে আর পাত্রপক্ষকে আসতে বলল? তার কয়দিন পর পরীক্ষা, এসব নিয়ে। চাচি কিন্তু কাজটা ঠিক করেনি। আপাই তো ঠিক কথাই বলল, তার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আর সামনে এক্সাম, আপাই বিয়েতে কনস্ট্রাকশন দিবে নাকি এক্সামে? হয়েছে, তুই আর এক কথা বলিস না। তোর মনে হয় বিয়ের বয়স হয়েছিল? নাক টিপলেই তো দুধ বের হয়, সে আবার ঢ্যাং ঢং করে বিয়ে করতে গিয়েছিল। তোর আন্দাজে সামিরা অনেক বুদ্ধিমতী। আয়ুষের কথা শুনে মন খারাপ হয়ে যায় মিহিকার। মিহিকার মান খারাপ দেখে আয়ুষের ইচ্ছে করছে নিজেকে ঠাটিয়ে চড় লাগাতে। কেন বলল সে একথা? নিশ্চয়ই তার ভ্রমর তার কথা শুনে মনে কষ্ট পেয়েছে। আরশিয়া সবাইকে খাইয়ে দায়ে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে প্লেটগুলো ধুয়ে নিজ ঘরে এসে পড়ে। সাহিল খেয়ে দেয়েই কোথায় যেন চলে গেছে। আরশিয়া হাতে থাকা ফোনটা ওপেন করে ফোন গ্যালারিতে ঢুকে। ফোন গ্যালারিতে থাকা আয়ুষ, টিপু খান, আরুষি বেগম, মিহিকা, আরমান, সামিরা, মমতাজ বেগম সবার ফটো বের করে দেখতে থাকে। টিপু খানের পিকটা বুকের সাথে জড়িয়ে ধরে নীরবে কান্না করতে লাগলো। সরি বাবা, পারলে ক্ষমা করে দিও। আমি সাহিলকে বিয়ে না করলে একসাথে চারটি জীবন নষ্ট হয়ে যেত। আমার ভাইটা যে চিরকালের মতো মিহিকাকে হারিয়ে ফেলতো। আমি সেই ছোটবেলা থেকেই ভাইয়ের চোখে দেখেছি মিহিকার জন্য এক আকাশ সমান ভালোবাসা। চোখের পানিটুকু মুছে ফোন কলে গিয়ে আয়ুষের নাম্বারে কল লাগায়। আয়ুষ সবেই মিহিকাকে নিয়ে বাড়ি ফিরেছে। বসার রুম টপকে সিঁড়িতে উঠতে যাবে, আর তখনই আয়ুষের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে আরশিয়ার ফোন। ভ্রু কুঁচকে ফোনের পানে কিছুক্ষণ চেয়ে কিছু একটা ভেবে ফোন রিসিভ করে। কি বলবি, তাড়াতাড়ি বল। আয়ুষের কণ্ঠ শুনে তৃপ্তির শ্বাস নেয় আরশিয়া। অনেকদিন পর ভাইয়ের আওয়াজ শুনতে পেল। ভাইয়া কেমন আছি? ভালো। বোনটা কেমন আছে সেটা জানতে চাইলি না একবারের জন্য? ভুলে গেছিস তাই না? আরশিয়া নামক মেয়েটা নিশ্চয় ভালো আছে আশা করি। সে তো ভালো থাকার জন্যই সে তার নিজের ব্যবস্থা নিজেই করেছে। তাই জিজ্ঞেস করে লাভ কি? ভাই, লাস্টবারের মতো কি ক্ষমা করা যায় না? বাবা মা আমার ফোন রিসিভ করে না। একবার বল না আমার সাথে তাদের কথা বলতে, আর জীবনেও তাদের কথার অমান্য হব না। সেটা তুই এসে বলে যা। তুই বললে নিশ্চয়ই বাবা মা রাগ করে থাকতে পারবে না। তুই তো সামনে এসে তাদের বুঝিয়ে শুনিয়ে ক্ষমা চাইতেন পারতিস, কিন্তু তুই তো তা করিসনি। ভাই, তুই অন্তত আমায় বুঝ। তুই যেভাবে মিহিকাকে অন্য কারোর সাথে দেখতে পারতি না, আমিও সাহিলকে অন্য কারোর সাথে দেখতে পারতাম না। তুই যেমন মিহিকাকে ভালো। চুপ, এসব কি বলছি? ভাই, আজ অন্তত মিথ্যা বলো না। আমি জানি তুমি মিহিকাকে ভালোবাসো। আমি দেখেছি তোমার চোখে ওর প্রতি কেয়ারিং ভালোবাসা। আয়ুষ আর কিছু না বলেই ফোন কেটে দেয়। আরশিয়া ভাইকে এভাবে ফোন কেটে দেওয়াতে নৈশব্দে হেসে বেকুনিতে চলে যায়। মিহিকা বাসায় এসে থেকেই সামিরার পেছনে লেগে আছে। সামিরা মুখ গোমরা করে বসে আছে। সামিরাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। আপাই এভাবে রেগে থাকলে কি চলবে বলো? আর চাচির ও তো বয়স হচ্ছে, তাই চাচি চাচ্ছে তোমার বিয়েটা দিয়ে দিতে। আর আজ দেখতে আসলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। পাত্র দেখবে, পছন্দ না হলে চাচিকে জানাবে, চাচি তোমার অমতে বিয়ে কখনোই দিবে। আরশিয়ার কথা শুনে তপ্তশ্বাস ফেলে উঠে আয়নার সামনে গিয়ে চুলগুলো ঠিক করে পরনের সুতি কাপড়টা ভালো মতো টেনে মাথায় নেয়। এর মধ্যেই বসার রুম থেকে চাচি উঠে এসে সামিরাকে নিয়ে যায়। পাত্রপক্ষরা এসে গেছে। মিহিকাও পিছু পিছু আসে। ড্রয়িং রুমে আসতেই এক ঝটকা খায়। তার সামনে দুটো মহিলার সাথে অভি বসে আছে। সামিরা এখনো মাথা উঁচু করে খেয়াল করেনি যে তাকে আর কেউ না অভি নামের ছেলেটা দেখতে এসেছে। অভির মা মমতাজ বেগমকে উদ্দেশ্য করে বলে, মমতাজ, তোমার মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে।
কি ভারী মিষ্টি দেখতে, ভাবিস সেদিন তোমার সাথে তোমার মেয়েকে দেখেছিলাম মার্কেটে। অভির মা রাশেদা বেগমের কথা শুনে সামিরা মাথা উঁচু করে দেখে সেদিন মার্কেটে দেখা সেই মহিলার থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই বসা থেকে উঠে দাঁড়ায় সামিরা। সামিরাকে সেভাবে দাঁড়াতে সবাই ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। সবার চাহনি দেখে সামিরা আবার বসে পড়ে। সামিরার পাশে দাঁড়ানো মিহিকার পানে একবার অসহায় দৃষ্টিতে তাকায়। অভির প্রথমে এ বাড়িতে ঢুকতেই খটকা লেগেছিল, কারণ কালই তারা এ বাড়িতে এসেছিল, আর এ বাড়ির মেয়ে তো মিহিকা, তার মানে কি মিহিকার সাথে বিয়ের প্রস্তাব এসেছে? এসব কল্পনা জল্পনা করতে করতে বাড়ির ভেতর ঢুকে, কিন্তু সামিরাকে দেখে প্রথমে চমকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। এর মধ্যে আরমান সাহেব এসে সোফায় বসে আজ সামিরাকে দেখতে আসবে বলে তিনি তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে এসেছে। আরমান সাহেব সোফায় বসে অভিকে দেখে বলে, আরে অভি তুমি? অভির মা রাশেদা বেগম আরমান সাহেবের উদ্দেশ্যে বলে, ভাই আপনি কি কোনোভাবে আমার ছেলেকে চিনেন? আগে চিনতাম না, কালকেই চিনেছি অভিকে। কাল এসেছিল অভি আর আহিল আমাদের বাসায়। আপনার ছেলে কিন্তু খুব বুদ্ধিমান। আরমান সাহেবের কথা শুনে রাশেদা বেগম হেসে ওঠে। এভাবে আরও টুকটাক কথাবার্তা চালিয়ে যায় তারা। এর মধ্যে রাশেদা বেগমের পাশে থাকা ফারজানা বেগম অভির চাচি বলে ওঠে, ভাবি মেয়ে তো আমরা আগে থেকেই পছন্দ করেছি, আমরা এখন বিয়ের দিকে আগাতে চাইছি, যদি আপনাদের মতো থাকে তো। মমতাজ বেগম তড়িঘড়ি করে শুধায়, না না, এতে মতো না থাকার কি আছে, আমি চাইছি অভি আর সামিরা আগে নিজেদের মধ্যে একটু কথোপকথন করে নিক, তারপর না হয় আগাই। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। এই মিহিকা। হ্যাঁ চাচি বলো। সামিরা আর অভিকে নিয়ে ছাদে যা। আচ্ছা বলে বসা থেকে সামিরাকে উঠিয়ে ছাদে নিয়ে চলে যায়, পেছনে পেছনে অভিও আসে ছাদে। মিহিকা সামিরাকে ছাদে রেখে পেছনে ফিরে চলে যেতে নিলে অভিকে দেখতে পারে, অভির দিকে একটা মেকি হাসি দিয়ে সিঁড়ির কাছে এসে কানি পাতে। অভি গিয়ে সামিরার পাশে দাঁড়ায়, জনের মুখ থেকে কোনো রকম আওয়াজ বের হচ্ছে না। সামিরা নিজের হাত কোচলাচ্ছে। সব নীরবতা ভেঙে অভি বলে ওঠে, তোমার কি আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না মানে আমি কি বোঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারছো? অভির কথা শুনে সামিরা নিম্নস্বরে শুধায়, আমার মায়ের কথাই শেষ কথা, তিনি যদি মনে করেন আপনার সাথে বিয়ে দিলে আমি সুখ হবে তো আমার কোনো আপত্তি নেই। তবুও তোমার তো নিজস্ব একটা মতামত আছে, আমায় মেনে নিতে পারবে নাকি স্বামী হিসেবে? পছন্দ হয়েছে তো তোমার আমায়? আমার মতামত আমার আম্মুকে আমি জানিয়ে দিচ্ছে, আমি এক্সামের আগে কোনো বিয়ের প্যারা নিতে চাই না। আর পছন্দের কথা বলছে, আপনাকে অপছন্দ করার জন্য কোনো রিজন তো দেখছি না, দেখতে শুনতে তো ভালোই। মিহিকা এদের কথোপকথন শুনে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে শুধায়, দূর এরা কিসের কথাবার্তা বলে, একটু রোমান্টিক রোমান্টিক কথাবার্তা বলতা না, আমাকে পছন্দ হয়েছে। তোমার মতামত কি? কথাগুলো বলে মুখ ভেঙচি দিয়ে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। আহিল মিটিংয়ের জন্য একটা ক্যাফেতে এসে বসে আছে, প্রায় আধ ঘন্টা হতে চলল, কিন্তু যার সাথে মিটিং তার আসার কোনো নামগন্ধ নেই। ধৈর্যহারা হয়ে বসা থেকে উঠে ঘুরতে নিবে আর সাথে সাথে কারোর সাথে ধাক্কা খায়, ওপর ব্যক্তি পড়ে যেতে নিলে আহিল দুহাত দিয়ে আঁকড়ে ধরে। সাদিয়া আজ প্রথম তার বাবার পরিবর্তে একা একা এসেছে ডিল ফাইনাল করতে। এমনিতেই আজ দেরি হয়ে গেছে আসতে, তার উপর এমন অঘটন। আহিল মেয়েটিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, মেয়েটিকে পর্যবেক্ষণ করে দেখে মেয়েটির পরনে নেভি ব্লু কালারের কুর্তি, চুলগুলো পিঠ অব্দি ছাড়া, হাতের রয়েছে কিছু ফাইলপত্র। মেয়েটি আহিলকে দেখে তড়িঘড়ি করে সরি বলে পাশে থাকে টেবিলে বসে পড়ে। আহিল একবার মেয়েটির পানে চেয়ে ক্যাফে থেকে বেরিয়ে মিস্টার সাদমান হোসাইনকে ফোন করে। সাদমান হোসাইন আহিলের ফোন পেয়ে ফোনটা রিসিভ করে। আহিল তার আসার কথা জিজ্ঞেস করলে সাদমান হোসাইন জানায় উনি আসতে পারবেন না, ওনার পরিবর্তে ওনার মেয়েকে পাঠানো হয়েছে, ডিলটা তার মেয়ের সাথে হবে। আহিল সাদমান হোসেনের কথা শুনে শুধায়, কিন্তু আমি তো আপনার মেয়েকে চিনি না, বুঝবো কিভাবে আপনার মেয়ে কোনটা? আমি ফোন নাম্বার সেন্ড করছি, তুমি কথা বলো, এতক্ষণে তো চলে গেছে মনে হয় ক্যাফেতে। আহিল ফোনটা কেটে দিতেই সাথে সাথে ফোনে একটা মেসেজ আসে, মেসেজটা চেক করে দেখে সাদমান হোসাইন একটা নাম্বার পাঠিয়েছে। আহিলের আর বুঝতে বাকি নেই এটা তার মেয়ের ফোন নাম্বার। আহিল সাদমান হোসেনের দেওয়া নাম্বারে কল দেয়। সাদিয়া এসে থেকে বসে আছে আর বিরক্ত হচ্ছে, কখন আসবে লোকটা, আজ ফ্রেন্ডদের সাথে সন্ধ্যায় দেখা করার কথা, এখন বাজে 2:45। এসব ভাবনার মাঝেই সাদিয়ার ফোনে কল আসে। সাদিয়া ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার দেখে ভ্রুকুচ খায়। ফোনটা রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে ভেসে আসে, হ্যালো, আপনি কি সাদমান হোসেনের মেয়ে বলছেন? হুম আমি তার মেয়ে, আপনি কে? আমি আহিল বলছি, অনেকক্ষণ ধরে ক্যাফেতে এসে আপনার জন্য ওয়েট করছি, কিন্তু আপনার তো আসার নাম গন্ধও নেই। আরে আমিও তো ক্যাফেতে এসে বসে আছি, আপনি কই? কি আপনিও ক্যাফেতে? আমি তো ক্যাফের বাহিরে এসেছি, ওয়েট আমি ভেতরে আসছি, আপনি কোথায়? আপনি ভেতরে এসে দেখুন, ফার্স্ট 2 টেবিলের পরেই পাশের টেবিলটাতে বসে আছি। আহিল সাদিয়ার কথা মতো ক্যাফের ভেতরে গিয়ে তার বলা মতো টেবিলটার সামনে গিয়ে দাঁড়াতেই টাস্কি খায়।
সাদিয়া এতক্ষণ ফোনের ভেতর ডুবে ছিল, সামনে কারো উপস্থিত পেয়ে মাথা উঁচু করে তাকিয়ে দেখে তখনকার সেই ছেলেটা। সাদিয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কিছু বলবেন? সাদিয়ার কথা শুনে আহিল মুচকি হাসি দিয়ে বলে, আমি আহিল। সাদিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। এক্সট্রিমলি সরি তখনকার ঘটনার জন্য। ইট সৌকে তা শুরু করা যাক মিটিংটা। তাহলে শুরু করা যাক। আয়ুষ মিহিকাকে ড্রপ করেই নিজের বাসায় চলে আসে। আরশিয়ার সাথে কথা বলে আয়ুষ মা বাবার ঘরের দিকে যায়। আরুষি বেগম আর টিপু খান কিছু একটা নিয়ে দুজনের মধ্যে কথোপকথন করছিল, এর মধ্যে আয়ুষ এসে দরজায় টোকা নাড়ে। আরুষি আর টিপু খান দরজার দিকে চেয়ে দেখে আয়ুষ। আরুষি খান আয়ুষকে ঘরে আসতে বলে। আয়ুষ ঘরের ভেতর টুক বিছানার এক প্রান্তে গিয়ে বসে। টিপু খান একবার আয়ুষের পানে চেয়ে শুধায়, কিছু বলবেন নাকি আয়ুষ তুমি? টিপু খানের কথা শুনে আয়ুষ একটু নড়েচড়ে বসে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নেয়। আসলে বাবা, আমি আরশিয়ার ব্যাপারে কথা বলতে এসেছি। আয়ুষের মুখে আরশিয়ার কথা শুনে টিপু খানের মুখে আধার নেমে আসে, কাটকাট গলায় শুধায়, তুমি ওই মেয়ের ব্যাপারে কোনো কথা বলবে না? তোমায় সেদিন বলেছি আরশিয়া নামের কোনো মেয়ে নেই আমার। বাবা, এটা তুমি বলতে পারো না। আরশিয়া ভুল করেছে, সেটার জন্য ও অনুতপ্ত। আর কেউ ভুল করে মন থেকে অনুতপ্ত, ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। এটা তুমি শিখিয়েছো আমাদের, আর তুমি ভুলে গেছো। আমি আর কোনো কথা শুনবো না। আজ আরশিয়াকে আমি ও বাড়ি থেকে এ বাসায় আনবো, আশা করছি ওর সাথে কেউ বাজে ব্যবহার করবে না। ফাদার, যদি কেউ করছো তাহলে আমি আবার বিদেশ চলে যাব। কথাগুলো বলেই আয়ুষ রুম ছেড়ে বেরিয়ে যায়। সামিরা আর অভি ছাদ থেকে নেমে আসে বসার ঘরে। অভি সোফায় বসতে বসতে রাশেদা বেগমকে শুধায়, মা, আমি এখনই বিয়ে করতে চাই না। অভির কথা শুনে উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে তাকায় অভির দিকে। সামিরা মাথা উঁচু করে অভির দিকে চেয়ে মৃদু হাসে। মা, আমি এখনই বিয়ে করতে চাই না। অভির কথা শুনে উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে তাকায় অভির দিকে। সামিরা মাথা উঁচু করে অভির দিকে চেয়ে মৃদু হাসে। সবার এমন চাহনি দেখে অভি আমতা আমতা করে শুধায়, না মানে আমি বিয়ে করব, কিন্তু আরো 5 মাস পর। আসলে সামনে তো সামিরার এক্সাম, তাই আর কি। অভির কথা শুনে রাশেদা বেগম বলে, আমরা কি বিয়ের ডেট ঠিক করছি নাকি? আমরা শুধু আজ আংটি পরিয়ে যাব, সামিরার এক্সাম শেষ হলে তারপর বিয়ের ডেট ফিক্সড করব। মাঝখান থেকে অভির চাচি বলে, দেখলে ভাবি আমাদের অভি এখনই সামিরাকে নিয়ে কত চিন্তা করে। সামিরা আর চোখে অভির দিকে চেয়ে মনে মনে সব খানিক বকাবকি করে, এভাবে বলার কি আছে। মিহিকা অভির কথা শুনে মনে মনে ভাবতে থাকে, বাপরে, বিয়ের আগেই এমন চিন্তা আপাইকে নিয়ে। রাশেদা বেগম ব্যাগ থেকে একটা আংটি বের করে সেটা অভির হাতে দিয়ে সামিরার হাতে পরিয়ে দিতে বলে। অভি আংটিটা নিয়ে সামিরার হাতে পরিয়ে দেয়। সন্ধ্যার আগে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে যায় অভিরা। যাওয়ার আগে অভি নিজের নাম্বারটা সামিরার ফোনে সেভ করে দিয়ে যায়। ক্যাফেতে বসে আছে সাদিয়া। অপর পাশে আহিল তাকে কিছু দেখাচ্ছে, কিন্তু সেদিকে সাদিয়ার মন নেই। আহিল কথা বলেই যাচ্ছে, সাদিয়ার কোনো আওয়াজ না পাওয়ায় সাদিয়ার দিকে চেয়ে দেখে সাদিয়া কিছু একটা ভাবছে। হাত দিয়ে সাদিয়ার চোখের সামনে তুড়ি বাজায়। চমকে উঠে সাদিয়া। কি হলো মিস সাদিয়া, কোথায় হারিয়ে গেলেন আপনি? আমি কখন থেকে বকবক করে যাচ্ছি। না, কোথাও হারাইনি, আপনি কন্টিনিউ করুন। আহিল একবার সাদিয়ার দিকে চেয়ে আবার শুরু করে মিটিংটা কোনোরকম ভাবে শেষ হতেই সাদিয়া উঠে দাঁড়ায়। মিস্টার আহিল, ডিলটা আমরা নিচ্ছি, আর বাকি সব কথাবার্তা আমার বাবা বলে নিবে। আমি এখন আসি। কথাগুলো বলে সাদিয়া তড়িঘড়ি করে উঠে চলে যায়। সাদিয়ার যাওয়ার পানে চেয়ে আহিল বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে বিড়বিড় করে শুধায়, ম্যানারলেস মেয়ে একটা। আহিলও বেরিয়ে আসে ক্যাফে থেকে। আয়ুষ আরশিয়াকে নিতে ও বাড়িতে গিয়েছিল। আরশিয়া নিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আয়ুষ গাড়ি চালানোর সময় হঠাৎ একটা দোকানের দিকে চোখ পড়তে গাড়িটি থামিয়ে ফেলে। আয়ুষের গাড়ি থামানো দেখে আরশিয়া ভ্রুকুচকে জিজ্ঞেস করে, উদ্ধৃতি চিহ্ন কি হয়েছে? আয়ুষ কথার জবাব না দিয়ে দৌড়ে দোকানটার ভেতরে ঢুকে পড়ে। দোকানে ঢুকে একটি পায়েল হাতে তুলে নেয়। পায়েলটা তার ভ্রমরের পায়ে দারুণ মানাবে। কথাটা ভেবেই মুচকি হেসে দোকানদারকে বিল পে করতে গেলে কেউ থাবা দিয়ে আয়ুষের হাত থেকে পায়েলটা নিয়ে নেয়। আচমকা এমন ভাবে কেড়ে নেওয়াতে রেগে কিছু বলতে নিবে, কিন্তু ওপর পাশের ব্যক্তিকে দেখে তার কথা বলার ভাষা হারিয়ে গেছে। আয়ুষ অবাক চাহনি নিয়ে তাকিয়ে থাকে, মুখ থেকে বেরিয়ে আসে, সাদিয়া তুই? সাদিয়া আয়ুষের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি। কি ভেবেছিলে তুমি সিঙ্গাপুর থেকে পালিয়ে আমায় না বলে চলে আসবে আর আমি বুঝতেও পারবো না? আমি না বলে চলে আসিনি, তোমার ফ্রেন্ড সাফাকে বলে এসেছিলাম। সাদিয়া তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে, তা তুমি হঠাৎ পায়েল কিনছো কাকে দিবে? সেটা তোমার না জানলেও চলবে। আমারই তো জানা উচিত। একসময় তো আমাকেও দিয়েছিলে তুমি পায়েল, সাথে আরো কিছু। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু সেটা আবেগে। মুহূর্তেই সাদিয়ার রেগে আয়ুষের শার্টের কলার ধরে চাচালো কণ্ঠে বলে, তোমার এই আবেগের জন্য আমায় যে খুনে খুনে পস্তাতে হচ্ছে। যখন ভালো লাগলো তখন আমার সাথে রিলেশনে জড়ালে, আর যখন ভালো লাগলো না ছেড়ে দিলে।
আয়ুষ সাদিয়ার হাত থেকে নিজের শার্টের কলার ছাড়াতে ছাড়াতে বলে, পাগল হয়ে গেছো তুমি? পাবলিক প্লেসে কি করছো? ছাড়ো আমার শার্টের কলার। না ছাড়বো না। তুই না বলে চলে আসাতে জানিস তোকে কত পাগলের মতো খুঁজেছি, তুই একটা বার ফোন করে জানাতে পারলি না আমায়। জানানোর মতো সিচুয়েশন হয়ে ওঠেনি তাই। আয়ুষের কথার মাঝেই আসিয়া এসে দেখে কেউ তার ভাইয়ের শার্টের কলার ধরে চেঁচিয়ে কথা বলছে। দৌড়ে এসে সাদিয়ার থেকে কলার ছাড়িয়ে সাদিয়াকে উদ্দেশ্য করে শুধায়, এই মেয়ে তোমার সাহস হয় কি করে আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলার? সাদিয়া আয়ুষের দিকে চেয়ে বলে, তা তোমার গুণধর ভাইকে জিজ্ঞেস করো না, তোমার ভাই জানে আমার সাহস সম্পর্কে, সেলফিশ ছেলে একটা। কথাগুলো বলে চলে যায় সাদিয়া। সাদিয়ার যাওয়ার দিকে চেয়ে আসিয়া চেয়ে বলে, ভাইয়া এই মেয়েটাকে রে তোর সাথে অমন ব্যবহার করলো কেন? তেমন কেউ না, বাদ দে, চল বাসায় ফিরি। না আগে বল, মেয়েটা যেমন ব্যবহার করলো মনে হলো অনেক দিন ধরে চেনে তোকে। আয়ুষ হেয়ালি না করে বলে, হ্যাঁ সিঙ্গাপুর থাকতে ওর সাথে আমার রিলেশন ছিল বছর চারেক, তারপর ভেঙে যায় আমাদের রিলেশন। আসিয়া আয়ুষের কথা শুনে অবাক চোখে চেয়ে বলে, কি বলছিস তুই? তুই মিহিকাকে ভালোবাসা সত্ত্বেও কিভাবে রিলেশনে নিজেকে জড়াতে পারলি অন্য একজনের সাথে? আবেগের বশে হয়ে গেছে যখন বুঝতে পারলাম তখন আমি নিজে থেকেই সরে এসেছি। এটা আবেগ হলো? আমি এতদিন ভেবে এসেছি আমার ভাই মিহিকাকে প্রচন্ড ভালোবাসে, এখন দেখছি আমার ভাইয়ের মনে আরো একজনের বসবাস ছিল। ছি ভাইয়া, তুই বেশি বলে ফেলছিস। এটা জাস্ট একটা রিলেশন ছিল, বাইরের দেশে এসব নর্মাল। এটা তোর কাছে নর্মাল মনে হচ্ছে? একটা মেয়ের সাথে রিলেশনে গেছিলি, এদিকে মিহিকাকেও ঠকাচ্ছিস আর ওই মেয়েটার মন নিয়েও খেললি। এ বিষয়ে যেন মিহিকা বা অন্য কেউ না জানে, মনে যেন থাকে। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব মামুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোমাকে বিয়ে করার জন্য মিহিকা বসে থাকবে। মিহিকার সাইড থেকে কখনোই তোমার জন্য তেমন ফিলিংস দেখিনি। কিছুটা খোঁচা মেরে কথা বলে আসিয়া। আয়ুষ আর কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ে। আসিয়া আয়ুষের যাওয়া দেখে মনে মনে বলতে থাকে, আল্লাহ, আমি মানছি আমি অনেক পাপ করে ফেলছি, সেদিন মিহিকার সাথে অমন করা ঠিক হয়নি। আজ কেন যেন মনে হচ্ছে আমার ভাই মিহিকার জন্য পারফেক্ট না। তুমি দেখো মিহিকা যেন আর কষ্ট না পায়। কথাগুলো বলে আসিয়া ও গিয়ে উঠে পড়ে গাড়িতে। রাতে আহিল ফোন করে অভিকে। কি রে অভি, আন্টিকে বিয়ে ভাঙার জন্য কিছু বলতে হবে নাকি? অভি তড়িঘড়ি করে জবাব দেয়, এই না না, আর কিছু বলতে হবে না, আমার মেয়ে পছন্দ হয়েছে। কি বলিস বাপরে, তোর মেয়ে পছন্দ হয়েছে? তা তোর কোনো শালি থাকলে আমার জন্য তো দেখতে পারিস। আর ইউ শিওর দেখবো আমার শালিকাকে তোর জন্য? অবশ্যই দেখতে পারিস, মাইন্ড করব না। ভেবে বলছিস তো? এতে ভাবার কি আছে? মিহিকাকে কেমন লাগে তোর? তুই হঠাৎ তোর কথা বলছিস কেন? আহা বলো না কেমন লাগে। কেমন লাগবে আর ভালোই। আচ্ছা তাহলে তোর কথাই রইল, আমার শালিকার জন্য তুই তা ভাবির সাথে মিট করাবি কবে? করাবো নি একদিন সময় পেয়ে। দুই বন্ধু এমন আরো টুকটাক কথাবার্তা বলে। দরজার আড়াল থেকে রাফিয়া অভির কথাগুলো শুনে। সন্ধ্যায় জানতে পারে তার ভাইয়ের বিয়ে মিহিকার বোনের সাথে ঠিক হয়েছে। কথাটা জানার পর থেকেই রাফিয়ার মন উড়ু উড়ু করছে, এখন থেকে নানান বাহানায় সে আয়ুষকে দেখতে পারবে। সামিরা পড়ার টেবিলে বসে পরিসংখ্যান সাবজেক্টের অঙ্ক করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। সব সাবজেক্টের থেকে এই পরিসংখ্যান সাবজেক্টটাকে বেশি ভয় পায় সামিরা। সব খানিক বকছে যে এই পরিসংখ্যান সাবজেক্ট ইন্টারমিডিয়েটে দিচ্ছে। ইস 9-10-এ কি সহজ ছিল গণিতের পরিসংখ্যান অঙ্কগুলো, আর এগুলো কি কঠিন বাপরে। কথাগুলো বলতেই টেবিলে বইয়ের পাশে রাখা ফোনটা বেজে ওঠে। সামিরা বইটা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে দেখে অভির নাম জল জল করছে ফোনের স্ক্রিনে। মুহূর্তে একরাশ লজ্জা হানা দিল সামিরার মুখটিতে। কাপা কাপা হাতে কলটা রিসিভ করে শুধায়, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। তা কি করো, এত রাতে ঘুমাওনি এখনো? আসলে সামনে তো এক্সাম, তাই কয়েকটা অঙ্ক করছিলাম, কিন্তু পাচ্ছি না, এই সাবজেক্টের কিছুই মাথায় ঢুকে না। আচ্ছা কোন সাবজেক্টের সমস্যা তোমার? পরিসংখ্যানে। তুমি কমার্সের স্টুডেন্ট? হ্যাঁ কমার্সের স্টুডেন্ট আমি। আরে আমি ও তো কমার্সের স্টুডেন্ট, সো প্যারা নিও না, তোমার এক্সাম হতে তো আরো 4 মাস বাকি আছে, আমি শিখিয়ে দিব তোমায়। সামিরা অবাক হয়ে বলে, কি, আপনি কি এখন আমায় পড়াবেন নাকি? হ্যাঁ কেন, কোনো সমস্যা নাকি? না তেমন সমস্যা না, কিন্তু এটা কি ঠিক? কেন বেঠিকের কি হলো? আমি চাই না আমার বউ ফেল করে আমার মান সম্মান ডোবাক, তাই সময় থাকতে সেটা হওয়া থেকে আটকাবো। আপনার কি আমায় ফেলটু ছাত্রী মনে হয় নাকি? হ্যাঁ শুনে রাখুন, আমি এসএসসিতে প্লাস এনেছি খুব। এটা তোমার মাধ্যমিক পরীক্ষা না, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখানে তোমার ওই সহজ সহজ পড়া থাকবে না, আর তেমন সময় ও পাবে না। এই 4 মাস কিভাবে চলে যাবে টের ও পাবে না। আর শোনো, যেটা বলার জন্য ফোন দিছিলাম। হ্যাঁ বলুন। কাল একবার বিকেলে বের হতে পারবে বাসা থেকে? কেন? আসলে তোমায় নিয়ে একটু ঘোরাঘুরি করতাম। সাথে মিহিকাকেও আনতে পারো, সমস্যা নাই। আচ্ছা দেখি ট্রাই করব। আচ্ছা একটা কথা বলি, অন্য ভাবে নিও না। আপনি নির্দ্বিধায় বলুন। না থাক রাখি, তুমি আর রাত জেগে না পড়ে ঘুমাও আর চিন্তা করো না এই সাবজেক্ট নিয়ে।
আচ্ছা রাখি তাহলে। ভালোবাসি বৌজান। অভির মুখে বৌজান শুনে ফিক করে হেসে উঠল সামিরা। সামিরার হাসির আওয়াজে ভ্রু কুঁচকে আসে অভির। কি ব্যাপার, হাসলে কেন? আমি কি কোনো জোকস বলছি নাকি? এটা কি জোকসের থেকেও কিছু কম ছিল নাকি? জোকস মনে হলো কেন? তোমায় ভালোবাসি তাই বলে দিলাম। আচ্ছা এখন তাহলে রাখি, ঘুম ধরছে প্রচুর। আচ্ছা নেক্সট টাইম হাসলে দাঁতগুলো ভেঙে রেখে দিব। অভির কথা শুনে নীরবে হেসে ফোন রেখে দেয়। মিহিকা এতক্ষণ সামিরার দরজার কাছে দাঁড়িয়ে সব কথা শুনছিল। আস্তে আস্তে পা ফেলে রুমে ঢুকে সামিরার দু বাহু ধরে ভয় দেখায়। আচমকা দু বাহুতে ধরে ঝাঁকাতে ভয় পেয়ে যায় সামিরা। পেছনে ফিরে মিহিকাকে দেখে বুকে হাত দিয়ে বলে, ওহ তুই এভাবে কেউ ভয় দেখায় নাকি? সামিরার বাহু ছেড়ে বিছানায় বসে শুধায়। হ্যাঁ ভয় তো পাবেই, মন তো পড়ে আছে অভি ভাইয়ের কাছে। দূর কি বলিস, আমার মন তার কাছে পড়ে থাকবে কেন? হয়েছে আর চাপা ছেড়ো না, আমি সব শুনছি। কাল কই যাবার প্ল্যান করছিলে তোমরা? তোর চিন্তা কিসের, তুই ও যাচ্ছিস আমাদের সাথে, তাই গোয়েন্দাগিরি করা বন্ধ কর। যা অনেক রাত হয়েছে, ঘুমো গিয়ে। তুমি ঘুমাও তো, দেখো বেলকনি থেকে কি সুন্দর ঠান্ডা বাতাস আসছে, আর আজকের চাঁদটা দেখছো কি আলো ছড়িয়ে দিয়েছে। তুমি বরং ঘুমাও, আমি একটু ছাদ থেকে চক্কর দিয়ে আসি। পাগল নাকি তুই, এই মাঝ রাতে কি না যাবি ছাদে, ভূতে ধরবেনি? আমি তোমার মতো ভীতু না, তুমি ঘুমাও আমি চলি। কথাগুলো বলে মিহিকা দৌড়ে ছাদে চলে আসে। বেশ কিছুক্ষণ ছাদে পায়চারি করে। হঠাৎ বাড়ির পাশে গেটের বাহিরে চোখ যেতেই ভ্রু কুঁচকে আসে মিহিকার। কেউ একজন গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটিকে বারবার দেখতে চেয়েও দেখতে পাচ্ছেন না মিহিকা। তাই তড়িঘড়ি করে নিচে নেমে দরজা খুলে বাহিরে এসে দেখে কোনো গাড়ি নেই আর না আছে কোনো লোক। মনের ভ্রম মনে করে আবার চলে আসে ঘরে। আহিলের আজ অফিসে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য শর্টকাট একটা রাস্তা ধরে গাড়ি চালানোর সময় মিহিকাদের বাড়িটা সামনে দেখতেই সেদিনের সেই বৃষ্টির দিনের কথা মনে করে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে সোজা ছাদের দিকে তাকায়। আজকের মতো কেউ আছে ছাদে দাঁড়িয়ে। আজ খুব আকর্ষিত লাগছে তাকে। কি সুন্দর চাঁদ বিলাস করছে চুলগুলো ছেড়ে দিয়ে। আচ্ছা মেয়েটা কি ভয় পাচ্ছেন না? এভাবে চুল ছেড়ে কি কেউ এত রাতে ছাদে আসে? এসব ভাবনার মাঝেই হঠাৎ দেখে ছাদে থাকা সেই মেয়েটি তার দিকে বারবার উকিঝুঁকি মারছে। আহিলের আর বুঝতে বাকি রইলেন না, মেয়েটি বুঝে গেছে আমি তাকে দেখছি। আচ্ছা এ বাড়িতে তো মিহিকা আর সামিরা থাকে, তাহলে এ সামিরা নাকি মিহিকা? এসব ভেবে আবার ছাদে তাকাতেই দেখে মেয়েটি দৌড়ে সিঁড়ির দিকে যাচ্ছে। আহিল আর কোনো দিকে না চেয়ে গাড়িতে ঢুকে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আরুষি নিজের ঘরে বেকনিতে দাঁড়িয়ে আছে। এ বাসায় আসার পর একবারের জন্য ও ফোন দিয়ে খোঁজে নেয়নি সাহিল। দু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে দু ফোঁটা অশ্রু। সে কাকে ভালোবাসলো? তার কাছে কি আশিয়ার নামের মেয়েটার একটুও দাম নেই? আজ এ বাড়িতে আসার পর থেকে টিপু খান কোনো কথা বলেননি আশিয়ার সাথে। আরুষি বেগম শত চেয়েও কথা না বলে থাকতে পারেনি। মেয়েকে দেখেই দুহাতে জড়িয়ে ধরে। কতদিন পর আজ মেয়েটাকে দেখতে পাচ্ছে। আশিয়া মা কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আশিয়া মা কে ছেড়ে টিপু খানের কাছে গিয়ে দুহাত জোর করে ক্ষমা চেয়ে পা ধরতে গেলে টিপু খান পা সরিয়ে এনে রুমে চলে আসে। টিপু খান পারছেন না আরুষি বেগমের মতো কেঁদে নিজেকে হালকা করতে। কত ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করলো মেয়েটাকে, আর মেয়েটা এভাবে আঘাত দিয়ে চলে গেল। সেদিনের করা আশিয়ার অন্যায় এখনো টিপু খানকে তাড়া করে বেড়ায়। আরমান সাহেবের সাথে মাথা উঁচু করে আর আগের মতো কথা বলতে ইতস্ত বোধ করে। মিহিকাকেও এখন আর আদর করে ডাক দিতে পারে না। সাদিয়া বাড়ি ফিরে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হাতের সামনে থাকা ফুলদানিটা সোজা ছুঁড়ে মারে ফ্লোরে। ড্রেসিং টেবিলের সামনে থাকা সবকিছু দুহাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। সাদমান হোসাইন বাড়ি ফিরে নিজের মেয়েকে দেখতে না পেরে তার স্ত্রী রুমেলকে জিজ্ঞেস করে সাদিয়ার কথা। রুমেলা জানায়, তোমার মেয়ে এসে থেকেই ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, ডেকে এসেছি কয়েকবার খুলেনি, তুমি গিয়ে চেষ্টা করে দেখো শোনেন না কি তোমার কথা। সাদমান হোসাইন হাতে থাকা ব্লেজারটা রুমেলার হাতে দিয়ে সাদিয়ার দরজার সামনে চলে যায়। দরজায় কয়েকবার টুকা দেয়। মেয়ের কোনো সারা শব্দ না পেলে সাদমান শুধায়, দেখো সাদিয়া তুমি যদি দরজা না খুলো তাহলে আমি কিন্তু রাতের ঔষধ ও খাবো না আর ডিনার ও করবো না, এখন ভেবে নাও কি করবে তুমি। মিনিট পাঁচেকের মাথায় সাদিয়া দরজা খুলে বাহিরে আসে। মেয়ের এমন বিধ্বস্ত রূপ দেখে সাদমানের বুকে মোচড় দিয়ে উঠে। তড়িঘড়ি করে মেয়েকে বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। একটা ভরসাযোগ্য আশ্রয় পেয়ে ডুকরে কেঁদে উঠে সাদিয়া। মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি হয়েছে মা বলো আমায়, তোমার বাবাকে বলবেন না তুমি। সাদিয়া কোনোরকম কান্না থামিয়ে বলে, বাবা আমি ওই চিটারটাকে খুঁজে পেয়েছি, আজ দেখেছি ওকে আমি, ও সত্যি আমায় ঠকিয়েছে বাবা, আমি তো ওকে সত্যি ভালোবাসতাম কিন্তু ও কেন পারল না আমায় ভালোবাসতে। সাদিয়ার কথা শুনে মুহূর্তে চোখ মুখ রাগে লাল হয়ে গেল সাদমান হোসেনের। কটাক্ষ গলায় জানতে চায়, কোথায় দেখছো তুমি ওকে? ওর সাহস হয় কি করে আমার মেয়েকে ঠকানোর? এর উপযুক্ত শাস্তিও পাবে। সাদিয়া তখনকার সমস্ত ঘটনা খুলে বলে সাদমনকে। সাদমান সমস্ত ঘটনা শুনে বলে, তা তুমি কি করতে চাইছো ওর সাথে?
ও যেমন আমায় ঠকিয়েছে আমি ও সেম ভাবে ওকে হারাবো। ও যেই মরীচিকার পেছনে ছুটছে সেটা ও কখনোই পাবে না, আমি পেতে দিব না। সজীব আরামে বসে ল্যাপটপে কারো ছবি দেখছে। ছবিটা জুম করতে নিবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে নেয়। হ্যাঁ বল, কি খবর ওদিকের? অপর পাশের ব্যক্তি শুধায়। স্যার, আপনায় যে ফটোগুলো পাঠালাম দেখেছেন সেগুলো? হ্যাঁ দেখলাম। কেবল স্যার, যেই মেয়েটা আয়ুষ নামের লোকটার কলার ধরছে ওই মেয়েটার সাথে নাকি বিদেশে 4 বছর রিলেশনে ছিল। মেয়েটিকে না বলে নাকি চলে আসে বিদেশ থেকে, আর এখন মিহিকা নামের একটা মেয়েকে বিয়ে করতে চাইছে আয়ুষ নামের ছেলেটি। ওরে বাস, খেলা তো এবার জমেখি। খবরটা দিয়ে তুই আমায় খুশি করে দিলি। আয় আমার বাসায়, আজ তুই পুরস্কার পাবি আর সাথে পার্টিও করব। কথাটা বলে ফোন রেখে দেয় সজীব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিয়ে বলে, তোর ভাইকে খুব ভালো মানুষ মনে করছিলাম রে আরশিয়া, আমি তো দেখি আমার থেকেও 2 কাঠি উপরে। বলেই উচ্চ স্বরে হাসতে লাগলো সজীব। তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে আমার কি হবে? তুমি তো আমাকেও ভালোবাসতে, তোমার মনে তো আমার ও বিচরণ ছিলে আয়ুষ, তাহলে এক মনে তুমি কয়জনকে বিচরণ করতে দাও? পেছনে থেকে মেয়েরই কণ্ঠে ভেসে আছে এই কথাটি। আয়ুষ খাবারের বসা থেকে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে। আহিল পেছনের সেই মেয়েরই ব্যক্তিটাকে দেখে বলে, আরে আপনি? হ্যাঁ আমি। আয়ুষের দিকে এগিয়ে সাদিয়া আবার বলে, তুমি তো ভালোবাসতে আমায়, তাহলে এই মেয়েকে কেন তুমি বিয়ের কথা বলছো? কে হয় এই মেয়ে তোমার? আহিল আর মিহিকা দুজনে একে অপরের দিকে চায়, কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না। মিহিকা খানিকটা এগিয়ে সাদিয়ার সামনে গিয়ে বলে, আপু আপনি এসব কি বলছেন? আমি আয়ুষ ভাইয়ার বোন। আর আয়ুষ ভাইয়া তুমি এসব কি বলছিলে এতক্ষণ? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাদিয়া কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে লজ্জা পাওয়ার ভান করে বলে, ওহ তুমি আয়ুষের বোন? এই আয়ুষ তুমি কি তাহলে মিহিকাকে দিয়ে প্র্যাকটিস করছিলে কিভাবে আমায় জানাবে তুমি? হাউ সুইট গো তুমি। উফ, সত্যি কত ভালোবাসো তুমি আমায়। আয়ুষ কিছু না বলে সাদিয়ার হাত টেনে মিহিকা আহিলের থেকে খানিকটা দূরে নিয়ে যায়। সাদিয়ার হাতটা ছেড়ে রাগী গলায় শুধায়, কি শুরু করলে তুমি? আমি ভালোবাসি মিহিকাকে আর মিহিকাকেই বিয়ে করতে চাই। তুমি এসব কেন করছো? তুমি জানো না আমি এসব কেন করছি? আমি ও ভালোবাসি তোমায়। আর তুমি তো গিরগিটি যখন তখন রং বদলাও। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার এই রূপটা মিহিকা দেখুক। কথাগুলো বলে সাদিয়া মিহিকা আর আহিলের সামনে আসে। সরি মিস্টার আহিল। তখন হুট করে ওভাবে ক্যাফে থেকে চলে যাবার জন্য। আসলে আয়ুষ আর আমি খুবই চিন্তিত আমাদের রিলেশনটা নিয়ে। আসলে বিদেশে থাকাকালীন আমাদের সম্পর্ক গড়ে ওঠে, এখন ফ্যামিলিকে কিভাবে জানাবো সেটাই বুঝতে পারছি না। আরে চিন্তা করো না আপু, আমি আছি তো। ফুপি আর ফুপাকে রাজি করানোটা আমার উপর ছেড়ে দাও, আমি তাদের রাজি করিয়েই ছাড়বো। খুশি হয়ে বলে উঠে মিহিকা। এর মধ্যে আয়ুষও চলে আসে। মিহিকার এমন কথা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে যায় আয়ুষের। আয়ুষের এমন মুখ দেখে সাদিয়া মনে মনে হেসে ওঠে। মিহিকা আয়ুষের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এই আয়ুষ ভাই, তলে তলে এতদূর চলে গেছো, একটিবার জানালেও না যে আমার জন্য এত সুন্দর একটা ভাবি লুকিয়ে রাখছো। আমি তে আজ ফুপিকে বলবো তার ছেলে কি করে বেড়াচ্ছে। সে না হয় তুমি বলো, কিন্তু আয়ুষের বাবা মাকে রাজি করিয়ে প্লিজ আমার বাসায় প্রস্তাব পাঠাতে বলো। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। চিন্তা করো না, আমি ঠিক ফুপিকে রাজি করাবো। এর মধ্যে সামিরা অভি চলে আসে। এসে সাদিয়াকে দেখিয়ে জিজ্ঞেস করে, সামিরা ওকে? মিহিকা সব খুলে বলে। সামিরা সব শুনে সাদিয়ার সামনে দাঁড়িয়ে বলে, মাশাল্লাহ আপু, তুমি তো অনেক সুন্দর। আয়ুষ ভাইয়ার সাথে তোমায় খুব মানাবে। আজই ফুপিকে তোমার কথা জানাবো। এভাবে আরো কিছুক্ষণ তারা গল্প করে। গল্পের পুরোটা সময় আয়ুষ চুপ ছিল, মনে মনে সাদিয়াকে কয়েকশো বার বকে। আড্ডা দেওয়া শেষ হলে অভি বলে উঠে, এবার বাসায় ফেরা উচিত। অভির সাথে সাই জানায় সবাই। মিহিকা কৌশলে বলে উঠে, এই আয়ুষ ভাইয়ার সন্ধ্যা হয়ে গেছে, তুমি বরং সাদিয়া আপুকে বাসায় দিয়ে আসো। আয়ুষ এবার মুখ খুলে, তাহলে তোরা যাবি কিভাবে বাসায়? আহিল ফট করে বলে উঠে, চিন্তা করবেন না, আমি ড্রপ করে দিব ওদের, আর অভি তো আছেই। অভি ও সাই জানিয়ে বলে, হ্যাঁ আয়ুষ, আপনি নির্দ্বিধায় উনাকে দিয়ে আসুন, আমি আর আহিল মিলে পৌঁছে দিব ওদের। আয়ুষ আর কিছু না বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে সাদিয়াকে উদ্দেশ্য করে বলে, আসো। সাদিয়া মুচকি হেসে ওদের থেকে বিদায় নিয়ে চলে যায় আয়ুষের সাথে। আহিল অভি সামিরা মিহিকারা আর সময় নষ্ট না করে আহিলের গাড়িতে উঠে পড়ে। মিহিকা গিয়ে পেছনের সিটে সামিরার সাথে বসতে নিলে অভি এসে সামিরার পাশে বসে পড়ে। মিহিকা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ভাই আপনি এখানে বসলেন যে? সামিরার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে, তুমি গিয়ে সামনের সিটে আহিলের পাশে গিয়ে বসো। মিহিকা আর কথা না বাড়িয়ে সামনের সিটে এসে বসে পড়ে। আহিল এবার মিহিকার দিকে চেয়ে গাড়ি চালাতে শুরু করে। সন্ধ্যার রাস্তায় জ্বলছে ল্যাম্প পোস্টের আলো, হালকা শীতল বাতাস মনটাকে শান্ত করে তুলছে। মিহিকা আপন মনে বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত। আহিল ক্ষণে ক্ষণে মিহিকার দিকে চায়। মিহিকার এই শান্ত শীতল রূপটা কেন যেন আহিলকে খুবই আকৃষ্ট করছে।
আজ হঠাৎ কি হলো আহিলের যে এই শ্যাম কালো ভ্রমরের ন্যায় মেয়েটার দিকে বারংবার তাকিয়ে বেড়াচ্ছে। পেছনের সিট থেকে সামিরা আর অভি বিষয়টা খেয়াল করে। এই গাড়ি থামাও এখানে। হঠাৎ মাঝ রাস্তায় এসে সাদিয়া বলে উঠে আয়ুষকে। আয়ুষ এমন আচমকা কথা শুনে জোরে ব্রেক কষে। কি ব্যাপার, এখানে গাড়ি থামাতে বললে কেন? সাদিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। আমি এখানেই নামবো, তোমার সাথে এক গাড়িতে যাওয়ার রুচি নেই। রুচি নেই তাহলে আমার পেছনে পড়ে আছো কেন? তখন অমন ড্রামা করলেই বা কেন? ও তোমার মোটা মাথায় ঢুকবে না? তোমার বোনকে আজ ভালোই উস্কে দিলাম, দেখো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো সাদিয়া। সাদিয়া গাড়ি থেকে নেমে পার্স থেকে 500 টাকার নোট বের করে আয়ুষের হাতে ঠুসে দেয়। আয়ুষ টাকার মেলে ধরে বলে, কিসের টাকা দিচ্ছ তুমি এটা? ওমা কিসের আবার, তোমার গাড়ি ভাড়ার টাকা। এত কষ্ট করে নিয়ে আসলে এতটা পথ, তাই খুশি হয়ে বক্সিস দিলাম, রেখে দাও, বাই বাই। কথাগুলো বলে সাদিয়া চলে যায়। আয়ুষ রাগে হাত মুঠোবন্দি করে ফেলে। গাড়ি ঘুরিয়ে বাসার দিকে যায়। মিহিকা সামিরা বাসায় এসেছে প্রায় মিনিট 25-এর মতো। বাসায় এসে ফ্রেশ হয়ে বলকনিতে ফোনটা নিয়ে দাঁড়ালে হঠাৎ ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। মিহিকা কৌতূহল নিয়ে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করলে ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। মিহিকা বারবার হ্যালো হ্যালো করে কিন্তু ওপাশ থেকে কেউ রেসপন্স করে না। মিহিকা রেগে ফোন কেটে দেয়, ফোনের দিকে তাকিয়ে বলে, আজাইরা ফালতু লোক, ফোন দিয়ে যে কথা বলতে হয় সেটাও জানে না। রেগে বেলকনি থেকে রুমে চলে আসে। আহিল ছাদে দাঁড়িয়ে আছে। একটু আগেই মিহিকাকে ফোন করেছিল। আজ ফেরার পথে অভি আহিলের ফোনে মিহিকার নাম্বার দিয়ে দেয়। আহিল ও কেন যেন না করেনি যখন নাম্বারটা দিতে চাইলে অভি সামিরার থেকে মিহিকার নাম্বার নেয়। বাড়ি ফেরার পথে অভি আহিলের সাথে মিহিকাকে নিয়ে কথা বলে। আহিল ও খুব মনোযোগ দিয়ে অভির প্রতিটি কথা শুনে। কথার এক পর্যায়ে অভি আহিলের থেকে আহিলের ফোন চায়। আহিল কিসের জন্য সেটা জানতে চাইলে অভি বলে, আমার শালিকাকে না তুই চাইলি তাই দেওয়ার ব্যবস্থা করছি, দে ফোন দে। আহিল ও বিনা বাক্যে ফোন দিয়ে দেয়। বাসায় আসার পর থেকে একদম অস্বস্তি নিয়ে বসতে পারেনি আহিল। থেকে থেকে বারবার মিহিকার মুখ ভেসে উঠছে। খুব করে তার সেই গলার শব্দ শুনতে ইচ্ছে করছে। তাই কোনে কিছু না ভেবেই নাম্বারে কল লাগায় আহিল। মিহিকা ফোন রিসিভ করে হ্যালো বললে আহিলের অশান্ত মনের প্রলয়টা শান্ত হয়। মিহিকা যে বারবার হ্যালো বলছে সেটা আহিলের কানে পৌঁছালেও নিজে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে। কি বলবে সে? যদি জানতে চায় আমি কে, নামরিবার কোথায় পেলাম তখন? এসব ভাবনার মাঝেই মিহিকা ফোন কেটে দিলে আহিল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। কি ক্ষতি হতো তার যদি আরেকটু খানি বলতো কথা আমার সাথে, জানতেই না হয় চাইতাম কি এমন করলো আমায় যে বারংবার উড়ে আসে আমার মন মস্তিষ্কে অশান্ত করে তুলছে ক্ষণে ক্ষণে। পরক্ষণেই আবার তার মন সতা বলে উঠে, না সে তো কিছু করেনি, আমার মন মস্তিষ্কই বারংবার তার উপর আকৃষ্ট হয়ে যাচ্ছে, এটা কি আদৌ উচিত? মিহিকা আজ তার ফুপির বাড়ি এসেছে, সাথে স্বামীরাও। আরুষি বেগম দুই ভাইয়ের মেয়েকে নিজ বাড়ি দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। মেয়ে দুটোকে জড়িয়ে নিয়ে আদর করতে থাকে। ছোট থেকেই মেয়ে দুটোর প্রতি তার আলাদা সুপ্ত অনুভূতি কাজ করে। তাদের সাথে ফুফু ভাইজির সম্পর্কটা অনেক গভীর। মিহিকা আর সামিরা আরুষি বেগমের পাশে বসে। আয়ুষ আর টিপু খান গেছে অফিসে, এই সেই সুযোগ ফুপির কানে আয়ুষ ভাইয়ের বিয়ের কথা তোলার। মিহিকা খানিকটা সময় নেয় কথাগুলো গোছানোর জন্য। আরুষি বেগমের হাতটা মুঠোয় নিয়ে বলে, ফুপি তুমি কি আয়ুষ ভাইয়ের ব্যাপারটা জানো? প্লিজ রাগ করো না, ভাইয়া সাদিয়া আপুকে খুব ভালোবাসে, তুমি রাজি হয়ে যাও না তাদের বিয়ে দিতে। আরুষি বেগমের কথাগুলো কর্ণকুহর হতেই আকস্মিক চমকে ওঠে। কি বলছিস? আমার আয়ুষ প্রেম করে? আমি তো কিছুই জানি না। আর মেয়েটাকে? সামিরা হাতে থাকা ফোনটা নিয়ে সেদিন পার্কে তোলা সাদিয়ার সাথে সেলফি পিকটা আরুষি বেগমকে দেখা। এই দেখো ফুপি, আপুটা কত কিউট না, একদম পরীর মতো। ভাইয়ার চয়েস আছে বলতে হবে। আরুষি বেগম সামিরার হাত থেকে ফোনটা নিয়ে সাদিয়াকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, মাশা আল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে এই মেয়েকে। মেয়ের ঠিকানা দে, আমি কালই যাব ওদের বাসায়। মিহিকা সাদিয়ার ঠিকানা দিয়ে দেয়। সেদিন পার্কে ফেরার পথে মিহিকা সাদিয়ার বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল। এমন সব টুকটাক কথার মাঝেই মিহিকার চোখ সিঁড়ির দিকে যেতেই আরশিয়াকে দেখে মুখটা চুপসে যায়। আরশিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফায় বসে পড়ে। আরশিয়ার সাথে সেদিনের ঘটনার পর আজ প্রথম দেখা। আরশিয়া মিহিকার পানে চেয়ে কিছু বলার জন্য হাসফাস করে। মিহিকা ব্যাপারটা বুঝতে পেরে শান্ত কণ্ঠে শুধায়, আপু তুমি কি কিছু বলতে চাচ্ছ আমায়? আরশিয়া মাথা নিচু করে হ্যাঁ জানায়। মিহিকা তপ্ত শ্বাস ফেলে বলে, আমি জানি আপু তুমি কি বলতে চাচ্ছ, তবে তুমি নিজেকে নিয়ে আর গিল্টি ফিল করো না। আমি তোমার উপর রেগে নেই সেদিনের জন্য। তুমি তো পেয়েছো তোমার ভালোবাসার মানুষকে, তুমি হ্যাপি থাকো সেটাই আমি চাই। আরশিয়া আর কিছু বলতে পারল না। এর প্রেক্ষাপটে কিই বা বলবে? ভালোবাসার মানুষটির সাথে কি আদৌ আমি সুখী আছি? সে কি একটু হলেও আমায় ভালোবাসে? আমার জন্য কি তার মধ্যে একটুও ফিলিংস কাজ করে না? হয়তো সে আমায় কখনো ভালোবাসবে না, সে তে টাকার পাগল,
কাজ এমনটা হতো সে আমায় ভালোবাসে, আমায় চোখে হারায়, আমার অনুপস্থিতি তাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিত আমি ছাড়া সে অচল, আমায় প্রতিটি মুহূর্তে মিস করবে। কথাগুলো ভেবেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কেউ দেখার আগেই সেটা অতি গোপনে মুছে ফেলল। আজ 3 দিন হলো আসিয়া ও বাড়িতে গেছে। সাহিলের কিছুতেই ঘরে মন টিকছে না, বাড়ি ফিরলেই কিছু একটার অনুপস্থিতি রয়েছে এ বাড়িতে তা খুনে খুনে বুঝছে। ঘরে আসলে রুমটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কোনো একটা অতি কাছের কিছু তার সাথে নেই, কিন্তু কি সেটা? সাহিলের এই অবুঝ মন কি বুঝতে পারবে তার এই অশান্ত হবার কারণটা কি? কেন সে থাকতে পারছে না একদণ্ড ঘরে? কিসের অনুপস্থিতি তাকে এমন অসহায় করে তুলছে? না পারছে রাতে শান্তিতে ঘুমোতে, আর না পারছে ঠিকমতো খেতে। রাতে ঘুমাতে গেলে বিছানার ওপর পাশে তাকালে হৃদয়ে চিনচিন ব্যথা অনুভব হয়, মাঝরাতে ঘুম ভেঙে যায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলে হাত দিয়ে নাড়াচাড়া করছে সাহিল। আজ একটা অফিসে ইন্টারভিউ দিবে, সে আর বসে বসে খেতে চায় না, আর না চায় কেউ তার দিকে দুবার আঙুল তুলুক। সে এবার দেখিয়ে দিবে সেও পারে। সজীবের থেকে পাওয়া 10 লাখ টাকার মধ্যে মোট খরচ করেছিল 1 লাখ টাকা, আর বাকি 9 লক্ষ টাকা গতকাল রাতে সজীবকে ফোন করে ডেকে এনে দিয়ে দেয়। আর বাকি 1 লাখ টাকার জন্য সময় চায় সাহিল, সে মাসখানেকের মধ্যে দিয়ে দিবে। সাহিল অনেক ভেবে চিনতে দেখলো এভাবে জীবন চলে না, টাকার লোভে হোক আর যেভাবেই হোক বিয়ে তো আমি আশিয়াকে করেই ফেলছি, তাকে তো আর এভাবে রাখা যায় না, আমাদের ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে। আর মেয়েটা তো আমায় ভালোবাসে, আমি না হয় তার জন্য নিজেকে একটু পাল্টে ফেলি, শুরু করি তার সাথে আগামী দিনের পথ চলা। ভালো না বাসলেও ভালোবাসার তো চেষ্টা করতেই পারি, জীবনকে আর জটিলতার মধ্যে রাখতে চাই না, এবার খুবই সাধারণভাবে বাঁচবো আশিয়াকে নিয়ে। বিছানা থেকে ফোনটা নিয়ে টাইম দেখে নিলে, কিছু একটা মনে করে ফোন গ্যালারিতে ঢুকে আশিয়ার কয়েকটা ছবি দেখল। আশিয়া বাপের বাড়ি যাবার আগে এই ফোনে নিজের কয়েকটা ছবি তুলে রেখেছিল, এই কয়েকদিনের যেন ছবি দেখা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ফোনটা পকেট রেখে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। আহিল আর শফিক সাহেব কিছু একটা বিষয় নিয়ে কথোপকথন করছিল, সাহিলকে দেখে তারা কথা থামিয়ে সাহিলের দিকে তাকায়। সাহিল তড়িঘড়ি করে খাবারটা খেয়ে নেয়। সাহিলকে এমন পরিপাটি দেখে সাহিল জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছিস তুই? সাহিল পানিটা খেয়ে বলে, একটা ইন্টারভিউ আছে সেটাই দিতে যাচ্ছি। হঠাৎ ইন্টারভিউ? মানে তুই কি জব? হ্যাঁ ঠিকই ধরছ, আমি জবের ইন্টারভিউই দিতে যাচ্ছি। শফিক সাহেব এবার মুখ খুলে বললেন, তোমার জব করার প্রয়োজন নেই, আমি তোমায় আমার সম্পত্তির ভাগ দিয়ে দিচ্ছি, তোমার দাদির আর অমত নেই এ বিষয়ে। সাহিল চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, দুঃখিত, আমি নিতে পারবো না এই সম্পত্তি, এই সম্পত্তিতে আমার কোনো অধিকার নেই। সম্পত্তির কথা বলে আর লজ্জা দিও না বাবা আমায়। সম্পত্তি যেমন আছে তেমনই থাকুক। সেটা কি করে হয়? তুমি তো চেয়েছিলে তোমার ভাগের টুকু, এখন দিতে চাচ্ছি, নিবে না কেন? অতীতে চেয়েছিলাম, আজ আর চাচ্ছি না। ইভেন আর কখনো সম্পত্তির কথা আমার মুখ থেকে বের হবে না, আমি নিজের চেষ্টায় গড়তে চাই কিছু। আমি আর একা না, আমার স্ত্রী আছে, তার চাওয়া পায়া আমায় পূরণ করতে হবে। আর তোমরা আমার বাবা মা, সব তোমাদের প্রতি ও তো আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। তাই বলে অন্য কারো হয়ে কাজ করবি কেন? আমাদের অফিসে জয়েন হও, আমার আর বাবার সাথে যুক্ত হও। না, আমি জানি তুমি একাই পারবে এই ব্যবসাটাকে পরিচালনা করতে, আমি নিজ যোগ্যতায় কাজ পেতে চাই। এখন আসি, ইন্টারভিউয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। কথাগুলো বলে সাহিল চলে যায়। সাহিলের যাওয়ার পানে শফিক আর আহিল চেয়েরও। আহিল তপ্ত শ্বাস ফেলে বলে, বাবা তাহলে এতদিনে সাহিলের বুদ্ধি হলো, কি বলো? তাই তো দেখছি, আল্লাহ দেখো এভাবেই যেন থাকে ছেলেটা। মিহিকা ও বাড়ি থেকে চলে আসে, বেশ কিছুক্ষণ গল্পগুজব করে, দুপুরে খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটার জন্য বাড়ির সামনে থাকা ছোট মার্কেটটায় যায়। মার্কেটের একটি দোকানে গিয়ে একটা ওড়না দেখে খুব পছন্দ হয়, ওড়নাটা গিয়ে ধরতে নিলে ওপর পাশ থেকে অন্য একটি মেয়ে ওড়নাটা নিয়ে নেয়। মিহিকা মেয়েটির দিকে চেয়ে দেখে মেয়েটি আর কেউ নয়, আহিয়া। আহিয়া মিহিকাকে দেখে বলে, আরে মিহিকা তুমি, ওড়নাটা বুঝি তোমার ও পছন্দ হয়েছে? আচ্ছা তুমি তাহলে এই ওড়নাটা নাও। এমা না না, তুমি নাও আহিয়া, আমি অন্য কিছু দেখছি, আমার জন্য তুমি কেন দিয়ে দিবে? আরে চুপ থাকো তো বলেই আবার দোকানদারকে জিজ্ঞেস করে, এটার কি সেম কালার আর হবে নাকি? দোকানদার না করে, এটার সেম কালার নেই। আহিয়া ওড়নাটা প্যাক করতে বলে, প্যাক করা কলে টাকা পে করে মিহিকার হাতে ধরিয়ে দেয় ওড়নার প্যাকটা। মিহিকা প্যাকটা নিতে না চাইলে আহিয়া বলে ওঠে, একদম না, না করবে না, এটা আমি তোমায় গিফট হিসেবে দিলাম, না নিলে মন খারাপ করব। তুমি না হয় আমায় অন্য কিছু গিফট করো অন্য কোনো দিন। তাহলে অন্য দিন দিব কেন, আজই দিব চলো। বলেই আহিয়ার হাত টেনে নিয়ে যায় একটা ড্রেসের স্টলে। আহিয়া না করা সত্ত্বেও মিহিকা নিজে পছন্দ করে একটা সুন্দর মেরুন রঙের টপস কিনে দেয় আহিয়াকে। আহিয়া টপসটা নিয়ে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে মিহিকাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসে মার্কেট থেকে। মিহিকা আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে থাকে। আহিয়া বাহিরে এসে দেখে আহিল এখনো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে,
তার মানে আহিল যায়নি। আহিয়া গাড়িতে এসে বসে বলে, ভাইয়া তুমি এখনো যাওনি? আমি তো ভেবেছি তুমি চলে গেছো। না, তোকে বাসায় দিয়ে তারপর যাব। এতক্ষণ লাগে কেনাকাটা করতে। আর বলো না ভাইয়া, মার্কেট মিহিকার সাথে দেখা হয়েছিল। মার্কেটের সমস্ত ঘটনা আহিলকে খুলে বলে। আহিল সবটা শুনে তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে মার্কেটে ঢুকে এদিক ওদিক ঘুরে ঘুরে মিহিকাকে খুঁজে কিন্তু পায় না। অনেক খোঁজার পরেও যখন মিহিকাকে পায় না তখন অসহায়ত্ব হয়ে বেরিয়ে আসে মার্কেট থেকে। আহিয়া আহিলকে ফিরে আসতে দেখে বলে, কি হলো ভাইয়া, ওভাবে ছুটে গেলে কেন, কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, চল তোকে বাসায় দিয়ে আসি। বলেই গাড়ি চালাতে শুরু করে আহিল। আরুষি বেগম একাই চলে এসেছে সাদিয়াদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে। বাড়িতে সাদমান সাহেব ছিলেন না। সাদিয়ার মা ফোন করে সাদমান সাহেবকে বাসায় আসতে বলে, কথাবার্তা বলে সাদমান বিয়ে দিতে রাজি হয়। সাদিয়া দূর থেকে ভিলেনি হাসি দিয়ে রুমে চল যায়। আরুষি বেগম প্রায় বিয়ে সব ঠিক করেই এসেছেন। আগামী শুক্রবারে বিয়ে। এ মেয়ে তার ভীষণ পছন্দ হয়েছে। আয়ুষ যেমন আরুষি বেগমকে না বলে রেখেছিলে, আরুষি বেগম ও না বলে বিয়ে ঠিক করে আয়ুষকে সারপ্রাইজ দিব। আরুষি আরমানকে ফোন করে ব্যাপারে বললে আরমান জানায়, তোর ছেলের যখন আগে থেকেই পছন্দ মেয়ে, তাহলে আর আমি কি বলবো, বিয়ে দিয়ে পূর্ণতা দেওয়াই শ্রেয় তাদের সম্পর্কের। আরও টুকটাক কথাবার্তা বলে ফোন কেটে দেয় আরমান। মিহিকা, সামিরা, মমতাজ সবাইকে আরমান বলে দেয় আয়ুষের বিয়ের ব্যাপারে। মিহিকা মার্কেট থেকে এসে এমন একটা নিউজ পাবে ভাবতেই পারেনি তারা। ফুপি যে এত ফাস্ট জানতই না। কালকের কথা বলে আজকেই চলে গেল পাত্রের বাড়ি। বাহ! সামিরা আয়ুষের বিয়ের কথা শুনে খুশি হয়ে অভিকে বলে দেয় বিয়ের কথা। বাহ, এত জলদি বিয়ে ও ঠিক করে ফেলো আয়ুষের। তোমরা দুই বোন মিলে তো ছক্কা মেরে দিচ্ছ। এবার তাহলে আয়ুষ আর সাদিয়ার বিয়ে খেতে পারবো কি বলো? অভি বসার ঘরে বসে বসে কথা বলছিলে। রাফিয়া পানি খেতে বসার ঘরে। আসলে অভির বলা কথাগুলো রাফিয়ার কর্ণকুহর হতেই থমকে যায়। পানি খাওয়া বাদ দিয়েই দৌড়ে অভির কাছে এসে বলে, এই ব্রুবরে, আমার আয়ুষ ক্রাশের বিয়ে ঠিক হয়ে গেছে। ওহ নো, এখন আমার কি হবে? এত সুন্দর ছেলে আর কোথায় খুঁজে পাবো? কথাগুলো বলেই অভির হাত ধরে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। রাফিয়ার এমন বাচ্চামো দেখে হতবিহ্বল হয়ে যায় অভি। সজীব বারবার পেরেও পেরে উঠছে না। সাহিলও তার হাত থেকে ফসকে গেল। এবার কিভাবে কি করবে? এতদিনের করা প্ল্যান ভেস্তে দিল এই অপদার্থ সাহিল। মনে চাচ্ছে সাহিলকে খুন করতে। চল।